আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। তো গ্রিনস থিওরেম আপলোড করার পরে ইউটিউবে দেওয়ার পরে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে নক করেছে যে গসের ডাইভারজেন্স থিওরেমটা এর এক্সপ্লানেশন দেওয়ার জন্য। তো অ্যাকচুয়ালি তো এই থিওরিটা শুরু করার পূর্বে আমি ছোট, ছোট কিছু বিষয় আগে একটু ব্যাখ্যা দিয়ে নিব। তো এটা যেহেতু মোটামুটি একটা এক্সপ্লানেশন টাইপের ক্লাস, আমি চেষ্টা করব যে একদম খুঁটিনাটি চেষ্টা করব যতগুলো ভিতরের মানে মেকানিজম আছে চেষ্টা করব সবকিছু খুঁটিনাটি বলার জন্য। তো তোমরা যারা ক্লাস করবে তোমরা চেষ্টা করবে পাশাপাশি নোট করে নেওয়ার জন্য, হ্যাঁ? ওকে। প্রথমে আমি এখানে একটা ডায়াগ্রাম ড্র করে রেখেছি আগে থেকেই, যে ক্লাসটা যেন লেংদি না হয়ে যায়, স্টেটমেন্টটাও লিখে রেখেছি। বাট এগুলোর ব্যাখ্যা একটু পরে দিব, তার আগে ৩টা জিনিসের ব্যাখ্যা দিয়ে নিচ্ছি। একটা হচ্ছে লাইন ইন্টিগ্রাল, একটা হচ্ছে সারফেস ইন্টিগ্রাল, আর একটা হচ্ছে ভলিউম ইন্টিগ্রাল। আচ্ছা, ওকে। তো প্রথমে লাইন ইন্টিগ্রাল। এই যে খেয়াল করো, লাইন ইন্টিগ্রাল। লাইন ইন্টিগ্রাল জিনিসটা অ্যাকচুয়ালি কি? ধরো তুমি এইরকম ইন্টিগ্রেশন করে অভ্যস্ত যে এইটা হচ্ছে একটা ভালো করে বুঝো, এইটা হচ্ছে মনে করো যে একটা কার্ভ, এটা একটা কার্ভ, এটা একটা কার্ভ, এটা এক্স এক্সিস, এটা মনে করো যে ওয়াই এক্সিস। তো এই কার্ভের নাম দিলাম মনে করো ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, তাই না? তো তুমি এই কার্ভের রেসপেক্টে তুমি এক্স এর রেসপেক্টে, যে সিঙ্গেল এক্সিস মানে বা সিঙ্গেল ডাইমেনশন এক্স এক্সিসের রেসপেক্টে তুমি এই পুরো এরিয়াটা বের করতেছো, ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স। এইটাকে হচ্ছে আমরা বলি হচ্ছে লাইন ইন্টিগ্রাল বা সিঙ্গেল ইন্টিগ্রাল, কেমন? ওকে। ঠিক সিমিলারলি আমি যদি বলি যে আমি মনে করো যে এক্স ওয়াই প্লেনে, মনে করো এটা 3 ডাইমেনশনাল স্পেস, এই যে 3 ডাইমেনশনাল একটা স্পেস, ধরো এটা এক্স এক্সিস, এটা ওয়াই, এটা হচ্ছে জেড এক্সিস, কেমন? ওকে। তো এইখানে মনে করো যে কোনো একটা সামান্তরিক টাইপের কোনো কিছু একটা আছে, এই টাইপের সাপোজ, ওকে, এই যে এই টাইপের কোনো একটা সামান্তরিক আছে। তুমি এই পুরো অংশটার ক্ষেত্রফল বের করতে চাও কোন প্লেনে? এক্স ওয়াই প্লেনে। তো এর জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে যে সারফেস ইন্টিগ্রাল। ওকে। তো সারফেস ইন্টিগ্রালটা হচ্ছে এইরকম, সারফেস ইন্টিগ্রাল, এখানে আমরা লিখেছি সারফেস যেহেতু এস, আর এইটা সারফেস ইন্টিগ্রাল বের করি, হ্যাঁ। তো এটা এলিমেন্টারি এরিয়া হচ্ছে ডিএ। তো ডিএ না লিখে ডি এর পরিবর্তে তুমি এভাবে লিখতে পারো, সারফেস ইন্টিগ্রাল ডি এর পরিবর্তে লিখতে পারো ডিএক্স আর হচ্ছে ডিওয়াই। কেন ডিএক্স? কারণ এই দিকটা যেহেতু এক্স এক্সিস এর রেসপেক্টে, তাই এটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা ডিএক্স, আর এই দিকে এটা হচ্ছে ওয়াই এক্সিস এর রেসপেক্টে, তাই ছোট্ট এলিমেন্টারি এরিয়া মানে হচ্ছে আসলে ছোট্ট একটা ক্ষুদ্র অংশ দিলাম। তো এই এরিয়ার জন্য এই লাইনের রেসপেক্টে এটা হচ্ছে ডিওয়াই। তো ডিএ না লিখে তুমি ডিএক্স ডিওয়াই লিখতে পারো। ওকে, বুঝতে পারলাম? হ্যাঁ, ওকে। আরেকটা কথা বলে দিচ্ছি যে এই সারফেস ইন্টিগ্রাল মানে এই ধরনের সারফেসের এরিয়া বের করার জন্য কি শুধুমাত্র সারফেস ইন্টিগ্রাল ইউজ করতে হবে? নো। তুমি চাইলে এই সারফেস ইন্টিগ্রালের এই সারফেসটুকুর এরিয়া বের করার জন্য তুমি সিঙ্গেল বা লাইন ইন্টিগ্রালও ইউজ করতে পারো, হ্যাঁ। সেটা তুমি গ্রিনস থিওরেম দিয়ে করতে পারো, অথবা তুমি পার্ট বাই পার্ট পোর্শন করে করে ভাগ করে করতে পারো। ওকে। এবার আমি যদি ধরো 3 ডাইমেনশনাল স্পেসে ধরো একটা গোলক টাইপের কোনো কিছু নিলাম, ধরো এটা এক্স এক্সিস, হ্যাঁ, এটা ওয়াই এক্সিস, এটা জেড এক্সিস। আমি এখানে মনে করো গোলক টাইপের কোনো কিছু একটা নিলাম, একটা গোলক টাইপের কোনো কিছু একটা নিলাম। তো আমি চাচ্ছি যে আমি এই পুরো গোলকের আয়তন বের করবো, বা হচ্ছে তার টোটাল ভলিউমটা বের করবো, টোটাল গোলকের, হ্যাঁ। তো এই ধরনের গোলক টাইপের যে শেপগুলো আছে এইগুলোর এরিয়া বের করার জন্য আমরা যেটা যে 3 ডাইমেনশনাল স্পেসে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে আমাদের ভলিউম ইন্টিগ্রাল। তো ভলিউম ইন্টিগ্রালের জন্য 3 ডাইমেনশনাল স্পেসে 3টাই দরকার হয়, হ্যাঁ। ওকে। কারণ যেহেতু আমি প্রজেকশন লাইন ফেলবো এই জন্য আমার এখানে যে ভলিউম নিতে হবে, ভলিউম, আর এটার নাম এটা হচ্ছে এখানে ডিভি, হ্যাঁ। তো ডিভি না লিখে তুমি এখানে এখানে এমনও লিখতে পারো যে ডিএক্স ডিওয়াই আর হচ্ছে ডিজেড। ওকে, যেহেতু 3 ডাইমেনশনাল স্পেসে। তো তার মানে আসলে তিনটার ইন্টিগ্রেশনের কাজ তিন রকমের। বাট সবচেয়ে ইন্টারেস্টিং কথা হচ্ছে যে আমরা ডাইভারজেন্সের মানে গসের ডাইভারজেন্স থিওরেম দিয়ে আমরা যেরকম ভলিউম ইন্টিগ্রাল থেকে সারফেস ইন্টিগ্রাল যেতে পারি, আবার গ্রিনস থিওরেম দিয়ে আমরা সারফেস ইন্টিগ্রাল থেকে লাইন ইন্টিগ্রাল যেতে পারি। তার মানে আসলে তিনটা দিয়েই ফলাফল বের করা সম্ভব। তো কাজের প্রেক্ষিতে কাজের সুবিধার জন্য এক এক সময় আমরা এক একটা ইউজ করি। তো বেসিক্যালি গসের যে ডাইভারজেন্স থিওরেমটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি যে ভলিউম ইন্টিগ্রালের সাথে সারফেস ইন্টিগ্রালের যে কানেকশন বা যে রিলেশন, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ডাইভারজেন্সের গস থিওরেম। ওকে। যাই হোক, সরি, গসের ডাইভারজেন্স থিওরেম। ওকে। তো আমি এগুলো মুছে দিচ্ছি, দেখি আমি বোর্ডটা কভার করছে কিনা। হ্যাঁ, মোটামুটি দেখা যাচ্ছে। তো যাই হোক, এটা মোটামুটি মুছে দিলাম। এর পরের যে কনসেপ্টটা নিয়ে আমি আলোচনা করব বা যে কথাটা বলবো সেটা হচ্ছে প্রজেকশন লাইন। প্রজেকশন লাইন মানে হচ্ছে অ্যাকচুয়ালি বাংলা অর্থ হচ্ছে লম্ব অভিক্ষেপ। লম্ব অভিক্ষেপ, কেমন? তো লম্ব অভিক্ষেপ এর যদি আর একটু সহজ করে বাংলা বলি, এটা হচ্ছে যে ছায়ার দৈর্ঘ্য, একদম সোজা বাংলা ছায়ার দৈর্ঘ্য, হ্যাঁ। ওকে। তো ধরো আমি এখানে আমি ধরো 2 ডাইমেনশনাল স্পেসে নিলাম, ধরো মনে করো যে এক্স আর হচ্ছে এখানে ওয়াই সাপোজ। ওকে। তো এইখানে একটা ভেক্টর আছে, এই ডিরেকশন বরাবর, নাম দিলাম হচ্ছে এফ। ওকে, এফ একটা ভেক্টর। আর এক্স অক্ষ বরাবর, এই যে এক্স অক্ষ বরাবর ধরে নিলাম যে এই এতটুকু পর্যন্ত ধরে নিলাম হচ্ছে আই হচ্ছে ইউনিট ভেক্টর। ওকে।
তো এই বরাবর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, থিটা হচ্ছে মধ্যবর্তী কোণ। কেমন? তো তুমি একটা কাজ করো, তুমি এই এফ এর সাথে আই এর মধ্যবর্তী কোণ থিটা না, থিটা না, তুমি এফ এর সাথে এই ইউনিট ভেক্টরে তুমি ডট গুণন করো। তো ডট গুণন করলে অ্যাকচুয়ালি কি পাওয়া যাবে? ডট গুণন করলে এফ, হ্যাঁ এখানে হচ্ছে আই, কেমন? ওকে, তাহলে এখানে কত হবে? আমরা জানি যে এগুলোর ম্যাগনিটিউড নিতে হবে, মানে মান নিতে হবে আই ক্যাপ, আর এখানে মধ্যবর্তী কোণ থিটা মানে হচ্ছে কস থিটা। তো এফ এর যখন ভেক্টরের যখন মান নিব তখন এই ভেক্টর চিহ্নটা থাকবে না, আর এর মান হয়ে যাবে 1 ইন্টু হচ্ছে কস থিটা। তাহলে ভ্যালু কত? ভ্যালু হচ্ছে এফ কস থিটা। তার মানে এফ ইন্টু আই, হ্যাঁ। তো এর মানই অ্যাকচুয়ালি কি? এর মানই হচ্ছে এই কথাটার মানই আসলে হচ্ছে এই যে এফ ডট আই, হ্যাঁ ওকে। মানে এই কথাটার মানে হচ্ছে এক্স এক্সিস বরাবর, এই যে এক্স এক্সিস বরাবর এই আই ইউনিট ভেক্টরের জন্য এফ ভেক্টরের লম্ব বিক্ষেপ হচ্ছে অ্যাকচুয়ালি এতটুকু হচ্ছে লম্ব বিক্ষেপ। মানে তুমি যদি এখান থেকে যদি কোনো টর্চ ফেলতা, যদি কোনো টর্চ বা লাইট দিতা, তাহলে এফ ভেক্টরটা এই এক্স অ্যাক্সিস বরাবর সে এইখান থেকে অ্যাকচুয়ালি এতটুকু গেছে, হ্যাঁ এতটুকু হচ্ছে এই এফ ভেক্টরের এক্স অক্ষের উপরে লম্ব বিক্ষেপ হচ্ছে এতটুকু, এই যে এফ কস থিটা। ওকে, এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য, হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। তো এই পার্টটা আমি মুছে দিচ্ছি, এইটা আমার অতটা দরকার নাই, জাস্ট বোঝানোর জন্য বললাম। আমি আবারও বলতেছি, এফ ভেক্টরের এক্স এক্সিস বরাবর তার তার যেই তার মানে লাইন প্রজেকশন, মানে প্রজেকশন হচ্ছে এফ কস থিটা, কেমন? তো এটাকে তুমি এইভাবে চিন্তা করো, ধরো এটা তো সিঙ্গেল ডাইমেনশন আছে। তো মূল কথা হচ্ছে যে তুমি যেই কোনো একটা জিনিসের লম্ব বিক্ষেপ বের করলে এক্স এক্সিস বরাবর ওই ভেক্টরটার মান আর হচ্ছে কস থিটা হবে। এখন আমি তোমারে নর্মাল একটা কথা বললাম, ধরো আমরা যখন মনে করো একটা মানুষ যখন হাঁটায়, হ্যাঁ সাপোজ একটা মানুষ আছে, তো তার উপরে তুমি যদি লাইট ফেলো, তো বিষয়টা আসলে কেমন? ছায়ার দৈর্ঘ্যটা কি হবে? সূর্যের আলোর অ্যাঙ্গেলের কারণে কখনো কখনো বড় দেখায়, কখনো কখনো ছোট দেখায়, এটাই তো আসলে। ধরো সূর্য যদি মনে করো যে তুমি যদি বিকালবেলা হাঁটো, তো বিকালবেলা দেখবা যে ছায়া দৈর্ঘ্যগুলো মোটামুটি বেশ লম্বা হয়, আবার দেখবা দুপুরবেলা কিন্তু ছায়া দৈর্ঘ্যগুলো ছোট ছোট হয়। কারণ সূর্যের অ্যাঙ্গেলের উপরে, মানে তুমি লাইটটা কোন অ্যাঙ্গেলে ধরতেছো তার উপরে ডিপেন্ড করতেছে। তো আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমাদের ধরো একজন মানুষ, হ্যাঁ সাপোজ, তার যে ছায়ার দৈর্ঘ্য হবে, এটা কিন্তু পুরোপুরি তার আকৃতিটা বোঝা যায় না। ছায়ার দৈর্ঘ্য দেবে একটা শ্যাডোর মতো হয়। ওকে, এইবার আমি এতক্ষণ আলোচনা করার পরে এবার আমি স্টেটমেন্টে ঢুকবো। তো স্টেটমেন্টটা কি বলতেছে? তো স্টেটমেন্টটা বলার পূর্বে আমি আগে জানতে চাই আমি আসলে কি বের করবো। তো আমি এর জন্য একটা ক্রিকেট বল বলা যাবে না, একটা টেনিস বল ব্যবস্থা করেছি। হ্যাঁ, তো এই টেনিস বলটা ধরে নাও এইটা একটা গোলক শেপ। ওকে, তো গোলক শেপ, আমি এর আয়তন বের করবো, কেমন? তো এর আয়তন বের করার জন্য ধরো এই বলটা আমি এখানে রাখছি, এই যে এই বলটা অ্যাকচুয়ালি এই উপরের এই বলটা। ওকে, এখন শোনো, তুমি তো এই বলটা এই গোলকের মানে এই বলের আয়তন বের করবে। তো আয়তনের নাম দিলাম হচ্ছে ভি। আচ্ছা, এখন এই বলটারে যদি আমি কাটতাম, আমার কথা বুঝো, এই বলের ভিতরে কিন্তু অনেকটা ফাঁকা অংশ আছে। আবার যদি বলটা যদি গোলক হইতো, ভিতরে কোনো ফাঁকা অংশ থাকতো না, এটাও হইতে পারতো, দুটোই হইতে পারতো। আচ্ছা, আমি ধরে নিচ্ছি আপাতত এই বলের রেসপেক্টে আমি যদি এটাকে কাটলে এটা এরকম খুলে যাবে না। হ্যাঁ, খুলে গেলে আসলে ধরে নিচ্ছে এটা আমি কেটে ফেলছি, মাঝখান দিয়ে কেটে ফেলছি। এটা খোলার পরে এটার শেপটা অনেকটা এমন পাওয়া গেছে, এই যে এরকম অ্যাব্রো শেপ পাওয়া গেছে। হ্যাঁ, মানে পুরোপুরি এটাকে কেটে একদম প্লেন করে ফেলছি। মানে তখন আর বল থাকবে না, কেটে একদম চ্যাপটা করে এটার মধ্যে জায়গা রাখলাম, তখন এটা শেপটা এরকম পাওয়া যাবে। হ্যাঁ, এরকম শেপ পাওয়া যাবে। তো এটা যে শেপ পাওয়া গেছে, এর নাম হচ্ছে অ্যাকচুয়ালি সারফেস। মানে টোটাল এই গোলকটা এই সারফেস দ্বারা এতক্ষণ আবদ্ধ ছিল। এই দেখো, এই পুরো বলটা হচ্ছে একটা সারফেস। কেন? কারণ এটাকে যদি কাটতাম, ধরো এখানে কেটে আমার হাতের উপর রাখলাম, একটা লেয়ার আর কি, এটা চামড়ার একটা লেয়ার মনে করো, সাপোজ এরকম হইতো। তো এটা হচ্ছে আমার একটা সারফেস, হ্যাঁ, নাম দিলাম হচ্ছে সারফেস। কেমন? তো তাহলে আমি কি বলতে পারি না টোটাল এই যে ভলিউমটা যে আছে, এই ভলিউমটা, আমি আবার বলতেছি, এই ভলিউমটা মানে ভিতরের যে আয়তন, টোটাল যে আয়তনটা, এইটা হচ্ছে বাউন্ডেড অবস্থায় আছে কি দ্বারা বাউন্ডেড অবস্থায় আছে? একটা সারফেস দ্বারা। এই দেখো, এই যে একটা সারফেস, এই টোটাল একটা সারফেস দ্বারা সে বাউন্ডেড অবস্থায় আছে। দ্যাটস ওয়াই একদম স্টেটমেন্টের শুরুতে একটা কথা বলা আছে যে ইফ ভি ইজ এ ভলিউম, মানে এটা একটা আয়তন, এর একটা আয়তন আছে, এবং এই আয়তনটা বাউন্ডেড বাই এ ক্লোজ সারফেস। ইয়েস, এটা একটা ক্লোজ সারফেস দিয়ে বাউন্ড করা। দেখো, কোনো জায়গায় কোনো ফাটাটা নেই, কাটলে একটা সারফেসই পাওয়া যাবে। ওকে, সেই সারফেসটা ক্লোজড অবস্থায় আছে। ক্লোজড অবস্থায় থাকার ফলে এটা একদম সুষম একটা বল বা গোলক।
বাউন্ডেড বাই এ ক্লোজ সারফেস, সারফেসের নাম দিচ্ছি হচ্ছে এস, টোটাল সারফেসের নাম হচ্ছে এস, অ্যান্ড এ বি এ পজিশন ভেক্টর, মানে এর উপরে অনেকগুলো পজিশন, কারণ তুমি এর উপর অনেকগুলো পয়েন্ট রাখতে পারো, সেটা এক্স এক্সিস বরাবর, ওয়াই এক্সিস বরাবর, জেড এক্সিস বরাবর হতে পারে, মানে অনেকগুলো পজিশন ভেক্টর রাখতে পারি। আমি ধরে নিলাম যে এ বি এ পজিশন ভেক্টর ফাংশন উইথ কন্টিনিউয়াস ডেরিভেটিভস, মানে তার এক্স এক্সিস, ওয়াই এক্সিস এবং জেড এক্সিস উভয়ের রেসপেক্টেই, মানে তিনটার রেসপেক্টেই তার পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করে। হ্যাঁ, দেন ভলিউম ইন্টিগ্রাল অফ ন্যাবলা ইনটু এ, এটা হচ্ছে তার এলিমেন্টারি এরিয়া ডিভি ইকুয়ালস টু সারফেস ইন্টিগ্রাল এ, আর হচ্ছে একটা ইউনিট ভেক্টর। কেন এটা ইউনিট ভেক্টর কাজ করতেছে একটু পরে ব্যাখ্যা দিব, মানে এইটার ফলাফল, এটার ফলাফল সমান। তো এগুলো আসলে ম্যাথমেটিক্যালি সিম্বল, ঠিক আছে, এগুলো আসলে ব্যাখ্যা দেওয়ার কিছু না, এগুলো একটু পরে ইকুয়েশনে তুমি নিজেই বুঝতে পারবা। তো যাই হোক, আমি সরাসরি আর কথা না বাড়িয়ে সরাসরি স্টেটমেন্ট থেকে প্রুফে চলে গেলাম। হ্যাঁ, তো আমি এইগুলো সব মুছে দিচ্ছি, এগুলো আমার কোনো কিছুরই প্রয়োজন নেই, শুধু আমার এই ইকুয়েশনটা দরকার, এগুলো আমার লাগবে না, অ্যাকচুয়ালি কোনো কিছুই আমার দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, তো ছবি নিয়েও একটু পরে আলোচনা করব, এই মুহূর্তে ছবির এখনো কাজ শুরু করি নেই। আচ্ছা, এইখানে একটা কথা বলা আছে, খুবই সুন্দর করে একটা কথা বলা আছে, সেটা হচ্ছে ন্যাবলার সাথে এর ডট গুণন। ওকে, ন্যাবলার সাথে এর ডট গুণন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। তো প্রথমে তুমি লিখে নিবা, আমি এখানে প্রুফে শুরু করলাম। আচ্ছা, লিখলাম হচ্ছে যে ন্যাবলার সাথে এর ডট গুণ করতে হবে, তো লিখো লেট। আচ্ছা, এ হচ্ছে একটা পজিশনাল ভেক্টর যেহেতু ছিল, তার নাম দাও এ ওয়ান আই ক্যাপ, প্লাস হচ্ছে এ টু জে ক্যাপ, প্লাস হচ্ছে এ থ্রি কে ক্যাপ। কেমন, যেহেতু এটা পজিশনাল ভেক্টর থ্রি ডাইমেনশনাল স্পেসে, তো আমি তিনটা ইউনিট ভেক্টর তার তিনটা পার্টে ভাগ করলাম। এবার হচ্ছে ন্যাবলা। তো ন্যাবলার ভ্যালু আমরা জানি, আর ন্যাবলার ডেফিনেশন থেকে জানি, ডেল ডেল এক্স অফ আই ক্যাপ প্লাস হচ্ছে ডেল ডেল ওয়াই অফ জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড অফ কে ক্যাপ, তাই না? এখন যেহেতু ডট গুণন করতে বলতেছে, তুমি তাহলে এটাকে ডট গুণন করে দাও। তাহলে এখানে কত হবে যে ন্যাবলা ডট এ ক্যাপ ইকুয়ালস টু ডেল ডেল এক্স অফ আই ক্যাপ ডেল ডেল ওয়াই অফ এখানে জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড অফ কে ক্যাপ, এখানে হচ্ছে এ ওয়ান আই ক্যাপ প্লাস এ টু জে ক্যাপ প্লাস হচ্ছে এ থ্রি কে ক্যাপ। ক্লিয়ার? তো তুমি যদি এগুলো আমাদের ডট গুণন করো, ডট গুণন করলে আলটিমেটলি আই এর সাথে আই গুণ করলে 1, আর আই এর সাথে জে এবং কে গুণ করলে ডট গুণনের কারণে 0 হয়ে যাবে, সেগুলো তোমরা জানো, ভুলটা যাচ্ছি না। অ্যাকচুয়ালি ফলাফলটা কি হয়? ফলাফল হচ্ছে ডেল এ ডেল এক্স প্লাস ডেল এ, তো না, এখানে হবে এ ওয়ান। ওকে, সিমিলারলি পরেরটা হবে ডেল এ টু ডেল ওয়াই প্লাস ডেল এ থ্রি ডেল জেড। ওকে, এটা হচ্ছে আমার ন্যাবলার সাথে এর ডট গুণনের ফলাফল। কেমন? তাহলে আমি কি বলতে পারি না, এই যে এটা দিয়ে যদি শুরু করবো, আমি কি বলতে পারি না যে এইটা ইকুয়ালস টু যে ন্যাব ভলিউম ইন্টিগ্রাল, আমি এই ন্যাবলা ইন্টু এর সাথে এই যে এটা এখানে সাইডে লিখে দিতে পারি, এই যে এটা লিখতে পারি যে ডেল এ ওয়ান ডিভাইডেড বাই ডেল এক্স প্লাস হচ্ছে ডেল এ টু ডিভাইডেড বাই হচ্ছে ডেল ওয়াই প্লাস ডেল এ থ্রি ডিভাইড বাই হচ্ছে ডেল জেড। হ্যাঁ, ওকে। আর এখানে এটা কি ছিল? এখানে ছিল হচ্ছে ডিভি। একটু আগে তোমাদেরকে বলেছি এটা যেহেতু ভলিউম ইন্টিগ্রালের এলিমেন্টারি এরিয়া, তো ডিভির পরিবর্তে আমি কি বলতে পারি? ডিভির পরিবর্তে আমি নিতে পারি হচ্ছে ডিএক্স ডিওয়াই এবং হচ্ছে ডিজেড। তো স্বাভাবিকভাবেই এটাকে কয়টা পার্টে ভাগ করতে পারবো তোমরাই বলো। দেখো, এই ভলিউম ইন্টিগ্রালটা আমি তিনটা জায়গাতে ডিস্ট্রিবিউট করতে পারবো। হ্যাঁ, মানে সাইনগুলো। তাহলে আমার এইখানে আমি অ্যাকচুয়ালি কাজ করবো হচ্ছে এই অংশটুকু নিয়ে। কেন এই অংশটি নিয়ে কাজ করবো? এবার এটা নিয়ে আসতেছি। ওকে, এইটা নিয়ে কাজ করবো। কেন এটা নিয়ে কাজ করবো সেটা নিয়ে এখন দেখাচ্ছি। শোনো, প্রথম কথা হচ্ছে আমি আবারও বলতেছি, এবার ডায়াগ্রামের দিকে চলে যাচ্ছি। দেখো, আমি এইটার নাম দিলাম হচ্ছে, মনে করো এর নাম দিলাম হচ্ছে জেড এক্সিস, এর নাম দিলাম হচ্ছে এক্স এক্সিস, আর এর নাম দিলাম হচ্ছে ওয়াই এক্সিস, তোমাদেরকে বোঝানোর জন্য। কেমন? আচ্ছা, তো দেখো, এইটাই হচ্ছে আমার সেই বল, এই যে উপরে যেটা নিয়েছি, এইটা হচ্ছে আমার বল, এর ভলিউম বের করতে চাচ্ছি। ওকে, তো দেখো, আমি একটা কাজ করেছি, সেটা হচ্ছে এই বলটা আছে না, এই বলটাকে দুইটা পোর্শনে ভাগ করব। আচ্ছা, দুইটা পোর্শনে ভাগ করার আগে একটা কাজ করতেছি, সেটা হচ্ছে ভালো করে খেয়াল করো, দেখা যাচ্ছে কিনা আমি একটু ভালো করে দেখে নেই। হ্যাঁ, মোটামুটি বোঝা যাচ্ছে। ওকে, তো এই অংশটার উপরে এই যে আমি ঠিক মার্ক করলাম,
এই দেখো আমি আগে নিজে লিখে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমি এর উপরে একটা সামান্তরিক আঁকলাম, সাপোজ মনে করো একটা সামান্তরিক দিলাম। এই দেখো এই দেখো এই দেখো, আমি এর উপরে একটা সামান্তরিক দিলাম। তোমাদের দেখতে সুবিধা হচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, এই যে মোটামুটি একটা সামান্তরিক আমি নিছি। এখন তুমি সামান্তরিক নিতে হবে কোনো কথা নেই, সামান্তরিক টাইপের একটা শেপ নিছি সাপোজ, এই যে সামান্তরিক টাইপের শেপ। আচ্ছা এখন তুমি তুমি নিজেই ওখান থেকে বলো, নিজেই তো দেখতেছো, তুমি ক্লাস থেকেই বলো মনে মনে। আচ্ছা এই যে আমি যে সামান্তরিকটা নিলাম, এটা কি একবারে ফ্লোরের উপরে নিছি, কোনো একবারে একবারে সমান্তরাল কোনো জায়গার উপরে নিছি না। দেখো এটা কিন্তু কার্ভ, হ্যাঁ, মানে এটা কিন্তু ঢেউ খেলানো। এই যে এই দেখো এরকম ঢেউ, দেখছো এরকম ঢেউ, এই যে এইরকম। ওকে, এখন তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, একটু আগে তোমাকে একটা পতাকার একটা আমি এক্সাম্পল দিচ্ছিলাম। দেখো পতাকাটা কিন্তু আকাশে উঠতেছিল, মানে বাতাসে উঠতেছিল বা আকাশে এসে সাপোজ, তার ছায়াটা কিন্তু পড়তেছে কোথায়? ছায়াটা পড়তেছে মাটিতে। মাটি কিন্তু সমান্তরাল। তার মানে ঘটনাটা হচ্ছে, আমি এই উপরের যেই অংশটুকু আছে, আমি এই উপরের যে এতটুকু অংশ মার্ক করেছি, এটা যতই ঢেউ খেলানো হোক না কেন, অথবা এটা যতটাই উঁচু নিচু থাক না কেন, এর যেইটা লম্ব বিক্ষেপ হবে, সেই লম্ব বিক্ষেপটা কিন্তু হবে একদম প্লেন জায়গার মধ্যে, মানে সেটা একদম প্লেন হবে, হ্যাঁ, সেটা একদম সমান্তরাল থাকবে। হ্যাঁ, ওকে, ঠিক তাই। দেখো আমি এইটার যেই এলিমেন্টারি এরিয়াটা নিয়েছি, সেই এলিমেন্টারি এরিয়ার জন্য আমি কয়েকটা পয়েন্ট সেট আপ করে রাখছি। যে এই দেখো এই পয়েন্ট এবং এই পয়েন্টে আমি হচ্ছে যে তার এই যে এলিমেন্টারি এলাকাটা একটু চয়েস করলাম। তো আমি এইটা হচ্ছে এখানে আমি মার্ক করে দিছি, যে এইটা মার্ক করে দিলাম, এগুলো যোগ করে দিলাম। হ্যাঁ, এইটা তোমার কাছে দেখে মনে হচ্ছে, আমি আবার বলতেছি, তোমার কাছে এইটা উপরের অংশটুকু দেখে মনে হচ্ছে এটা দেখতে সামান্তরিক এবং এটা সমান্তরাল আছে। ইটস নট, এটা কিন্তু সমান্তরাল না, এটা কিন্তু ঢেউ খেলানো। ওই যে এই দেখো ঢেউ খেলানো, হ্যাঁ, ওই পতাকার মতো। বাট তুমি যখন এখান থেকে টর্চ দিবা, হ্যাঁ, মানে এটা তুমি ছায়ার দৈর্ঘ্য নিবা, এর ছায়ার দৈর্ঘ্য নিবা, কেমন ছায়া, তুমি যখন টর্চ দিবা, তার ছায়াটা পড়বে হচ্ছে নিচে এক্স ওয়াই প্লেনে। ওই এক্স ওয়াই প্লেনটা হচ্ছে মনে করো আমাদের রাস্তা বা মাটি, এটা কিন্তু সমান্তরাল। তার মানে এইখানে কিন্তু তার যে ছায়াটা পড়বে, সে ছায়াটা একদম প্লেন থাকবে। ওকে, তো আমি কি করেছি, এই দেখো আমি একবার স্কেল দিয়ে তোমাদেরকে মেপে দেখাচ্ছি। দেখো খেয়াল করো, এই যে এই এলিমেন্টারি এরিয়াটার এই যে এই পয়েন্টটা আছে না, এই পয়েন্ট, এই দেখো এই পয়েন্ট, এই পয়েন্টটার ছায়া হচ্ছে এখানে, এই যে এই পয়েন্ট। আর তারপরের পয়েন্টটার ছায়াটা হচ্ছে ঠিক এইখানে। হ্যাঁ, এই যে এখানে আমি একটা কলম দিয়ে মার্ক করে দেখাই, তোমাদের বুঝতে কষ্ট হবে। এই দেখো এই দেখো এই দেখো এইটার ছায়া হচ্ছে ঠিক এইখানে। হ্যাঁ, এই যে এইটার ছায়া এইখানে, তাহলে আমি এটা যোগ করে দিলাম, কেমন। আর এইটার ছায়া হচ্ছে ঠিক এইখানে, এই যে ছায়া হচ্ছে এখানে, তাহলে এইটাও তুমি যোগ করে দাও, ওকে। তারপর দেখো এই যে এইটার ছায়া হচ্ছে এইখানে, এইটার ছায়া হচ্ছে ঠিক এক্স্যাক্টলি এইখানে, ওকে। তারপরে ওইটার ছায়া হচ্ছে ঠিক এইখানে, এই যে এখানে। হ্যাঁ, দেখছো, আসলে এগুলো আন্দাজে কোনো বিষয় না, ছবি আন্দাজে আঁকার কোনো বিষয় না, এটা একদম অ্যাকুরেট। হ্যাঁ, একদম অ্যাকুরেসি মেনটেন করতে হবে। ওকে, হ্যাঁ, বাতাসের কারণে কলমের কালি শুকিয়ে যায়। যাই হোক, এবার তুমি এগুলোকে যোগ করে দাও, যোগ করলে দেখবা এই যে এরকম একটা এরিয়া তুমি পাচ্ছ। হ্যাঁ, সাপোজ এরকম একটা এরিয়া তুমি পাচ্ছ। আমি কি বুঝাইতে পারলাম? তো প্রথম অংশটা তো বুঝছো নাকি? প্রথম অংশ, তার মানে আমি কি বুঝলাম, আমি অ্যাকচুয়ালি আমার টার্গেট হচ্ছে এই পুরো বলটার, আমি আবার বলতেছি, আমার টার্গেট হচ্ছে পুরো বলটার ভলিউম বের করা। কিন্তু ভলিউম বের করবো কোথায়? ভলিউম বের করার জন্য সারফেসের হেল্প নিব। সারফেসটা থাকবে কোথায়? সারফেস থাকবে প্লেন জায়গায়। তো প্লেন জায়গাটা হচ্ছে এক্স ওয়াই প্লেন, এই যে এখানে যে এই যে সারফেসটা ক্রিয়েট হয়েছে, এটা সারফেস। ওকে, আচ্ছা এইবার আমি আমার কাজ করার সুবিধার জন্য আমি আবার বলতেছি, আচ্ছা পুরো যেই ইয়েটা আছে, এই যে প্রথমে যেটা বললাম যে এই পুরো ভলিউমটা একটা সারফেস দ্বারা, মানে সারফেস কি, ওই যে পুরোপুরি যদি কেটে যদি মেলে দিতাম, তাহলে একটা সারফেস পাইতাম। হ্যাঁ, সেই সারফেসের নামটা হচ্ছে অ্যাকচুয়ালি মনে করো এস। ওকে, টোটাল সারফেসের নাম হচ্ছে এস। আচ্ছা ওই টোটাল সারফেস থেকে স্যার যে এই এতটুকু অংশ নিয়েছি না, এই যেটাকে একবারে কালো কালি দিয়ে ভরাট করে দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য। ওকে, এর জন্য আবার কলমের কালি নষ্ট হয়ে যায় কিনা না, ঠিক আছে। এই যে এতটুকু যে সারফেস নিয়েছি না, সারফেস, হ্যাঁ, ওই যে পতাকার মতো ঢেউ খেলানো এই সারফেস, এই যে উপরে এই সারফেসটুকুর নাম যেটা হচ্ছে ডিএস, আচ্ছা ওকে, এখান থেকে আমি এটাকে একটু মার্ক করে লিখে রাখলাম ডিএসটা হচ্ছে কি, ওই পতাকার মতো ঢেউ খেলানো অংশটা। ক্লিয়ার? ওকে, আর পতাকার মতো ঢেউ খেলানো অংশ ডিএস হওয়ার ফলে
এই উপরের যে অংশটুকু তার ছায়াটা তো নিচে পড়ছে, নিচে যে ছায়াটা পড়ছে এটা কিন্তু একদম ক্লিয়ারলি দেখতে সামান্তরিকের মতো এবং এটা প্লেন বা আয়তক্ষেত্রের মতোই হোক, আয়তক্ষেত্রের মতোই তুমি বিবেচনা করো, তোমাদের বুঝতে সুবিধা হয়, কারণ এর ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ। তাহলে এটা যদি এক্স এক্সিস হয় তাহলে এই অংশটা দেখো তো বাবা, এটা এটা এক্স এক্সিসের অংশ না, মানে এটা ডিএক্স না, আর এটা যেহেতু ওয়াই এর অংশ তার মানে এই এলিমেন্টের অংশ এটা কত ডিওয়াই না, হ্যাঁ ডিওয়াই না। তাহলে আমি কি পুরো এই যে এই যে সারফেসটুকু আছে এর ক্ষেত্রফলটাকে কি আমি বলতে পারি না যে ডিএক্স ডিওয়াই? অবশ্যই বলতে পারি, আপত্তি আছে না। এবার দেখো, আমি আমার কাজ করার সুবিধার জন্য, আবার বলতেছি, আমি আমার কাজ করার সুবিধার জন্য এইটাকে মাঝখান দিয়ে কেটে ফেলতেছি। মনে করো সাপোজ এই যে উপরের অংশটা তো নিয়েছি, এবার এটাকে মাঝখান দিয়ে কেটে ফেলবো। এই যে এই মাঝখান দিয়ে, একদম এই মাঝখান দিয়ে মনে করো এটাকে কাটলাম। এই যে মাঝখান দিয়ে কাটলে সুবিধা হবে কি? সুবিধা হবে এটা দুইটা পোর্শনে ভাগ হয়ে যাবে। এই যে দেখো, এই যে মাঝখান দিয়ে আমি কালো কালো দিয়ে দাগ দিয়ে দিচ্ছি, মানে উপরের পোর্শনটাও আছে আবার নিচের পোর্শনটাও আছে, দুইটা আসলে সিমেট্রিক। তো এইটাই হচ্ছে সেই জায়গাটা। এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো, এই যে এই উপরে এই যে এইখান থেকে শুরু করে এই যে উপরের যে পার্টটুকু আছে, এই যে এই পার্টটুকু, এই যে এতটুকু পার্ট, এই উপরের অংশটুকু, উপরের এই পার্টটুকুর নাম হচ্ছে অ্যাকচুয়ালি, আমি এই সারফেসটার নাম দিলাম হচ্ছে S1, নাম দিলাম হচ্ছে S1, পুরো সারফেসটার নাম দিলাম S1। আর নিচের যে সারফেসটা আছে এই সারফেসটার নাম দিলাম হচ্ছে, আমি কি বলতো, এই সারফেসটুকুর নাম দিলাম হচ্ছে S2। হ্যাঁ ওকে, এগুলো বাইরে লিখি, নাহলে আসলে অনেক কিছু লিখবো তো ছবির মধ্যে ঝামেলা হয়ে যাবে। S2 কেমন? তাহলে এই এই S1 এর মধ্যেই তো এই S1টা কি? S1টা তো হচ্ছে আসলে এই S1টা তো হচ্ছে কি উপরের অংশটুকু, উপরের অংশের মধ্যে থেকে তুমি একটা এরিয়া নিছো, তো নিলে এই টোটাল এই টোটাল এই যে এই টোটাল উপরের যে এই পতাকার মতো ঢেকুরের অংশটা ছিল তার ভ্যালু কি হবে? তার অংশটুকুর নাম হচ্ছে DS1। তার অংশটুকুর নাম হচ্ছে কি? তার অংশটুকুর নাম হচ্ছে DS1। কেমন? এখানে আমি নিচে লিখি DS1। ওকে, এটা ছিল S, বুঝতে পারলাম? তার মানে আচ্ছা, বলটা পড়ে গেল। তার মানে আবারও বলতেছি পুরো পুরো সারফেসটার নাম হচ্ছে এস। তো এস এর মধ্যে তো এই ছোট্ট অংশটুকু আছে, তাই এই ছোট্ট অংশটুকু তুমি ডিএসও বলতে পারো, নো প্রবলেম। বাট এই ছোট্ট অংশটুকু আবার কার অংশ? উপরের, এই যে উপরের সারফেসের অংশ, উপরের সারফেসের নাম দিলাম S1, তার মানে DS1। তার মানে এই অংশটা অ্যাকচুয়ালি DS1 এর অংশ, এই অংশটা আবার DS এর অংশ। ডিএস এর অংশ নিচেরটুকু হবে, মানে তুমি যেখান থেকেই ছোট্ট অংশ নিবা সেটা তো ডিএস এর অংশ হবে। ওকে, বিষয়টা আসলে এইরকম। তো যাই হোক, দুইটা পার্টে ভাগ করে ফেললাম। আচ্ছা, এইবার পরের টুকুতে যাচ্ছি। এখন হচ্ছে আমাদেরকে ফাংশন চিনতে হবে। আচ্ছা, আমি এই নিচের অংশটুকু, এটার নাম, এটা যদি S2 হয় তার নিচে যদি কোনো অংশ নিতাম, নিচের অংশ নিলে তার নাম হয়তো DS2, এটা লিখে রাখতেছি DS2। কেমন? ছবি বেশি হিবিজিবি হয়ে যাচ্ছে কিনা? না, মোটামুটি দেখা যাচ্ছে। আচ্ছা, তো এইবার আমি ছায়ার দৈর্ঘ্যটা এগুলো মুছে দিচ্ছি। মূল কথা হচ্ছে আমি এখান থেকে প্রজেকশন ফেলতেছি। তো প্রজেকশন যদি ফেলি, মানে আমি যদি এখান থেকে লাইট দিই, তাহলে আমার প্রজেকশনটা পড়তেছে কোন প্লেনে? XY প্লেনের মধ্যে পড়তেছে। কেমন? তো তাহলে আমার ডিরেকশনটা দেখো, ডিরেকশনটা কোন বরাবর? এই যে জেড এক্সিস বরাবর। এই দেখো, জেড এক্সিস বরাবর। তো জেড এক্সিস বরাবর হওয়ার কারণে দেখো আমি তো উপর থেকে ফেলতেছি, উপর থেকে ফেলার পরে আমার জেড এক্সিস, তার মানে আমার এখানে যদি কোনো ইউনিট ভেক্টর থাকতো, আমি আবার বলতেছি, এই যে আমার যেখানে ইউনিট ভেক্টর, এখানে যদি কোনো ভেক্টর থাকতো, তাহলে ভেক্টরের অভিক্ষেপটা পড়তেছে কোন অক্ষ? দেখো, লম্ব বরাবর পড়তেছে। দেখো, এই বরাবর লম্ব বরাবর পড়তেছে XY প্লেনের উপরে। তাহলে যেহেতু জেড এক্সিস বরাবর পড়তেছে, জেড এক্সিসের দিক থেকে পড়তেছে, তাহলে আমি কাজ করব হচ্ছে এই অংশটুকু নিয়ে কাজ করবো, এই যে এইটা নিয়ে কাজ করবো, এই যে এর যে পার্টটুকু জেড এর সাথে কানেক্টেড সেটা নিয়ে কাজ করবো। হ্যাঁ ওকে, তো এটা একটু পরে আসবে। এখানে এখন আমাদেরকে চিন্তা করতে হবে ফাংশন নিয়ে কিভাবে আমরা ফাংশন অ্যানালাইসিস করবো, এটা বুঝাচ্ছি। এটা আমার লাগবে, এটা থাকুক, এটা আমার লাগবে। আমি ফাংশনটা বুঝাই দিচ্ছি। ধরো তুমি দেখো, এই যে নর্মালি তুমি ভাবো যে, মনে করো এইটা যদি কার্ভ নিতাম, তাহলে এখানে কি হইতো? এটা এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। তাহলে এর কি নাম হইতো বলো তো? এর নাম হইতো হচ্ছে y = fx, তাই না? মানে তুমি দেখো, তুমি অ্যাকচুয়ালি এই বরাবর কাজ করতেছো। এই দেখো, মনে করো তুমি এইখান থেকে এইদিকে যাচ্ছ, দেখো এইখান থেকে এইদিকে যাচ্ছ, তুমি যাচ্ছ কোন দিকে? তুমি যাচ্ছ কিন্তু y এর দিকে, ডিরেকশনটা কিন্তু y এর দিকে, তাই ফাংশন অফ এক্স। ওকে, ফাংশন অফ এক্স মানে যাচ্ছ তুমি y এর দিকে। তাহলে তুমি এইভাবে চিন্তা করো তো, নর্মালি এইভাবে ভাবো,
আমার এটা মনে করো একটা গোলক, তো গোলকের ইকুয়েশন দেখতে কেমন? গোলকের ইকুয়েশন দেখতে আসলে এইরকম, দেখো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এ স্কোয়ার। ওকে, তো তাহলে আমি কি এটা বলতে পারি না যে স্যার জেড স্কোয়ার ইকুয়ালস টু কত? এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, পারি তো? তাহলে জেড এর ভ্যালুটা কত হবে? জেড এর ভ্যালুটা হবে প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে আমি তো বলতে পারি যে এইখানে জেডটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্স এবং ওয়াই এর ফাংশন। জেড এর যে ডিরেকশনটা, জেড এর ডিরেকশনটা হচ্ছে কি? এই দেখো, এটা হচ্ছে এক্স এবং যে ফাংশন অফ এক্স কমা ওয়াই। এই দেখো, খেয়াল করো, কারণ তুমি তো এই তোমার তো ডিরেকশনটা এইটা, মানে তুমি এই দিক ভাবো অথবা এই দিক ভাবো, তো জেড থেকে তোমার প্রজেকশনটা পড়তেছে কোন কি বরাবরে? এক্স এবং ওয়াই বরাবর। এই দেখো, তার মানে জেডটা অ্যাকচুয়ালি কার ফাংশন? জেডটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্স এবং ওয়াই এর ফাংশন, যেটা হচ্ছে এক্স এবং ওয়াই এর ফাংশন। তাহলে আমি কি বলতে পারি না যে আমার এখানে দুইটা যে পোর্শন আছে, এই উপরে একটা S1 পোর্শন, নিচে একটা হচ্ছে S2 পোর্শন। হ্যাঁ, তাহলে আমি তো এখানে বলতে পারি যে আমার এই উপরের যে পোর্শনটুকু আছে, এই যে এইটা, এই উপরের যে পোর্শনটুকু আছে, হ্যাঁ, এটা নাম দিলাম মনে করো হচ্ছে আমি Z1, বা মনে করো Z2 নাম দিলাম, সাপোজ Z2 নাম দিলাম। তো যেহেতু উপরে আছে, তো Z2 নাম হলে এটাকে আমি বলতে পারি না যে এটা হচ্ছে ফাংশন অফ এক্স কমা ওয়াই? বলতে পারি না? অবশ্যই তো আমি এটা বলতে পারি, তাই তো? ওকে, আচ্ছা, নিচেরটার কি অবস্থা? নিচেরটার নাম দিলাম হচ্ছে Z2। এই যে নিচের যে পোর্শনটুকু আছে, হ্যাঁ, এই ফাংশনটার জন্য, হ্যাঁ, এখানকার যে কোনো পয়েন্টের জন্য নাম দিতে পারি, এটাও ফাংশন অফ এক্স কমা ওয়াই। দুটাই ফাংশন অফ এক্স কমা ওয়াই। আমি তো নাম তো দিতে পারি নাকি? অবশ্যই নাম দিতে পারি। আচ্ছা, ওকে, তো এবার বাট এটা হচ্ছে Z1, সরি, এটা হচ্ছে Z1 আর হচ্ছে Z2। বাট এখানে ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে Z2 এর হাইটটা একটু বেশি, Z1 এর হাইটটা একটু কম। তুমি লিখতে পারো সাইডে চাইলে যে Z2 ইজ গ্রেটার দেন Z1, বাট এটা আসলে ইস্যুস না, এটা আসলে এখানে কোনো ইস্যুস না। ক্লিয়ার? ওকে, তো এটা বোঝানোর জন্য বললাম। এখন এটা মুছে দিচ্ছি। এখন এর সাথে কিছু সারাউন্ডিং কথাবার্তা আছে, সেটা লিখছি, একটু ওয়েট করো। আচ্ছা, তো দেখো, এতক্ষণ স্যার আসলে অ্যাকচুয়ালি যা যা বলেছি তাই মোটামুটি এখানে লিখে দিয়েছি, মোটামুটি গুছিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি এগুলো লিখে বুঝাইতে গেলে তোমাদের জন্য আমার ভিডিওটা অনেক বড় হয়ে যেত। হ্যাঁ, বাট স্যার মুখে যে কথাগুলো বলেছি জাস্ট এগুলো লিখে দিয়েছি, আর একবার রিক্যাপ করে দিচ্ছি। দেখো, বলতেছি যে লেট ভি বি এ ভলিউম বাউন্ডেড বাই সারফেসেস। এই মাত্রই তো বললাম তোমাদেরকে যে এটা একটা ভলিউম, এটা একটা সারফেস দ্বারা বাউন্ডেড করা আছে। এই দেখো, সাজ দ্যাট এনি স্ট্রেট লাইন প্যারালাল টু দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস। যদি কোনো সরল রেখা আমি নিতাম, মানে এক্স গুলার রেসপেক্টে, ধরো মনে করো যে সাপোজ এইটা একটা সরল রেখা, দেখো এইটা একটা সরল রেখা। তো তুমি যদি এই সরল রেখা দ্বারা তুমি যদি এটা কাটো, তুমি দেখো দুইটা পয়েন্টে বেশি কাটতে পারবে না। এই দেখো আমি, হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি এই মাঝখানের যে রেখাটা আছে, দেখো এই মাঝখানের যে রেখাটা আছে, এই রেখাটা দিয়ে আসলে বোঝাচ্ছি যে এটা অর্ধেক করা হয়েছে। বাট এই রেখাটা যদি না থাকতো, মানে স্যার যদি এই রেখাটা মুছে দিতাম, এই রেখাটা মুছে দিয়ে আমি যদি এখানে একটা সরল রেখা টানতাম, এই দেখো আমি যদি এই বরাবর একটা সরল রেখা টানতাম, এই বরাবর, তার এসে ছেদ করতে কোথায়? এইখানে আর এইখানে ছেদ করে দিত। মানে মাঝখানের রেখাটাকে তুমি চিন্তা করো না, মাঝখানের রেখাটা তুমি তারা কাটছি, মানে তারা ভাগ করলাম আর কি। আর যদি আমি তারা এইভাবে কাটতাম, এইভাবে কাটলে এইখানে আর এইখানে ছেদ করে দিত, বুঝছো? তো এই কারণে এখানে বলা হয়েছে যে ভি একটা ভলিউম, লেট ভি বি এ ভলিউম, হ্যাঁ, হুইচ ইজ সারাউন্ডেড বাই এ সারফেসেস, হ্যাঁ, সাজ দ্যাট, এমনভাবে নেওয়া হয়েছে যেন এনি স্ট্রেট লাইন প্যারালাল টু দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস, মানে এনি স্ট্রেট লাইন, যে কোনো সরল রেখা যদি আমি কোঅর্ডিনেট অ্যাক্সিসগুলোর রেসপেক্টে সমান্তরাল নিতাম, তাহলে সেটা তাকে সর্বোচ্চ দুইটা পয়েন্টে কাটবে। এইভাবে ডায়াগ্রামটা ড্র করা হয়েছে। এই কথাটা আসলে লেখাটা অতটা ইম্পর্টেন্ট না, তারপরও লেখাটা ভালো, এতটা ইম্পর্টেন্ট না, লিখলে ভালো, বাট পরে কথাগুলো ইম্পর্টেন্ট। দেখো, এরপরে আমি তোমাদেরকে বলেছিলাম যে দুইটা পোর্শনে তাকে ভাগ করছি, কাকে? পুরো সারফেসটাকে। একটা হচ্ছে কি, ওই যে অংশটা যে কাটলাম, একটা হচ্ছে S1 অংশ, একটা হচ্ছে S2 অংশ। তো তোমাদেরকে একটু আগে বলেছিলাম যে দুটা পোর্শনে ভাগ করার পরে ফাংশন তোমাদেরকে ক্রিয়েট করে দেখাইছিলাম। একটা হচ্ছে আমাদের Z2 ফাংশন, এটাও XY এর ফাংশন। আবার একটা হচ্ছে কি Z1, এটা হচ্ছে ফাংশন অফ, এটাও XY এর ফাংশন। তো যেহেতু দুটো XY এর ফাংশন, তাই আমি তোমাদেরকে বোঝানোর মানে ক্যালকুলেশন করার সুবিধার্থে জাস্ট জেডটা ঠিক রেখে
জেডটা ঠিক রেখে এখানে ফাংশনটাকে চেঞ্জ করে দিচ্ছি, যে দুইটাই জেড এর ফাংশন, একটা নাম দিলাম মনে করো F2, একটা নাম দিলাম মনে করো F1। কথা আসলে একই, কথা আসলে একই, ওকে। বাট ক্যালকুলেশন শুধু যে দুটো পার্টে ভাগ করছি, ফাংশন দুটোর নামটা একটু চেঞ্জ করে দিচ্ছি, ফাংশন অফ 1 আর ফাংশন অফ 2। তো এখানে ঠিক ওই কথাগুলোই বলা হয়েছে, ওই কথাগুলোই বলা হয়েছে। দেখো এখানে কি বলতেছে, লেট দেয়ার আর টু পোর্শন অফ এস। এই দেখো পুরোটা দুইটা পোর্শন, দুইটা পোর্শন। তো দুইটা পোর্শনগুলোকে আমি একটু কালার করে দিব, আমার এখন কালার করে দেওয়াটা ইম্পর্টেন্ট, একটু পরে বুঝতে পারবা। তো আমি এই পোর্শনটা কালার করে দিচ্ছি, উপরের পোর্শনটা কালার করে দিচ্ছি, হ্যাঁ এটা কালার করে দিচ্ছি, ওকে। নিচের পোর্শনটা আমি লাল কালার করে দিচ্ছি, এটা লাল কালার করে দিচ্ছি, ওকে লাল কালার করে দিচ্ছি, বুঝাইতে সুবিধা হবে, কেমন? তাহলে নীল কালারের যে অংশটুকু ছিল, হ্যাঁ এই যে নীল কালারের অংশটা, এই নীল কালারের অংশটুকুই হচ্ছে অ্যাকচুয়ালি আমার এই ফাংশনটা, এই যে এইটা, ওকে। এটা হচ্ছে আমাদের জেড ইকুয়ালস টু ফাংশন অফ এক্স ওয়াই, এই যে এটা, কেমন? এটা হচ্ছে আমাদের নীল কালারের ফাংশন। আর সরি, এটা হচ্ছে লোয়ার ফাংশন, লোয়ার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এটাকে নামকরণ তো আসলে উপরেরটা ফাংশন অফ 2, হ্যাঁ উপরেরটা ফাংশন হচ্ছে আপার পোর্শন, ওকে। তাহলে উপরেরটা হচ্ছে আপার পোর্শন, ওকে। এটা হচ্ছে আপার পোর্শন, এইটা হচ্ছে আপার পোর্শন, কেমন? আর এইটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের লোয়ার পোর্শন, এটা হচ্ছে আমাদের লোয়ার পোর্শন। এই নাম দেখানোর জন্য দেখাই, পরে এগুলো কাজে লাগবে, এই মুহূর্তে দরকার নেই। আচ্ছা জাস্ট লিখে দিছি, লেট দেয়ার আর টু পোর্শন অফ এস। S1 হচ্ছে লোয়ার পোর্শন হুইচ ইজ ডিনোটেড বাই, লোয়ার পোর্শনটাকে ডিনোট করা হয়েছে আমাদের জেড ফাংশন দিয়ে। জেডটা একটা ফাংশন অফ এক্স ওয়াই, বাট দুইটাকে আলাদা করার জন্য একটা নাম দিয়েছি F1, একটা নাম দিচ্ছে হচ্ছে F2। S2 আপার পোর্শন হুইচ ইজ ডিনোটেড বাই জেড ইকুয়ালস টু ফাংশন অফ 2x, y। এখন তুমি কি করছো, তুমি উপর থেকে যখন টর্চ ফেলছো তখন এই যে অংশটা, ওই যে আবার বারবার করে বলতেছে যে ঢেউ খেলানো অংশটা, এইটার প্রজেকশন হয়ে গেছে নিচে, হ্যাঁ। এবং এইটার যে এরিয়া, এই টোটাল এরিয়াটার নাম দিলাম হচ্ছে এই এরিয়াটার নাম দিলাম হচ্ছে, পুরো এরিয়াটার নাম, এর নাম দিলাম হচ্ছে আর। আর এর ক্ষেত্রফল হচ্ছে dx dy, একটা এলিমেন্টের এরিয়া, এর নাম দিলাম মনে করো আর, ওকে আর। তো ওকে, আমি এটাকে আরেকটু কালার করে দিচ্ছি, ওকে। তাহলে ঘটনাটা কি হয়, কি লিখলাম, যে লেট আর বি দ্য প্রজেকশন অফ, মানে আর হচ্ছে অভিক্ষেপ অফ দ্য সারফেস, হ্যাঁ এই সারফেসের প্রজেকশন হচ্ছে আর, কোন প্লেনের মধ্যে পড়ছে, এক্স ওয়াই প্লেনের মধ্যে পড়ছে। দেখো লেট আর বি দ্য প্রজেকশন অফ দ্য সারফেস, ওই সারফেসের আর হচ্ছে প্রজেকশন, অভিক্ষেপ কোন প্লেনে পড়ছে, এক্স ওয়াই প্লেনে পড়ছে, এই যে এক্স ওয়াই প্লেনে পড়ছে, ওকে। তো আর বি দ্য মানে এইটা হচ্ছে প্রজেকশন, মানে এই সারফেসের প্রজেকশনের নাম দিচ্ছে হচ্ছে আর। তো মোটামুটি আমাদের এই পর্যন্ত কাজ হয়ে গেছে, এবার আমরা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে ঢুকবো। তো তোমাদেরকে তো আমি আগে বলেছি, যেহেতু ডিরেকশনটা হচ্ছে জেড এক্সিস বরাবর, তাই আমরা এই পোর্শন মানে ডিরেকশনটা জেড এক্সিস বরাবর দেখে আমি হচ্ছে এই ভেক্টরের জেড এক্সিস বরাবর, মানে জেড পোর্শন বরাবর যে ডেরিভেটিভের যে পার্থক্য আছে, এটা দিয়ে আমি ক্যালকুলেশন শুরু করব, ওকে। তো আমি এগুলো সব মুছে দিচ্ছি, এগুলোর আমার কোনো প্রয়োজন নাই, এগুলো আমার লাগবে, এগুলো থাক, এখানে পড়ে থাক। আচ্ছা এইটাও লাগবে, এটাও দরকার আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা দরকার আছে আমার, আচ্ছা ঠিক আছে পড়ে থাক, সমস্যা নেই। আগে আমি এই অংশটুকু নিয়ে কাজ শুরু করি। তো লিখলাম যে সারফেস ইন্টিগ্রাল, ভলিউম ইন্টিগ্রাল অফ ডেল A3 ডেল Z ইকুয়ালস টু, আচ্ছা ভ্যালু হচ্ছে এখানে এলিমেন্টারি ভলিউম তো নিতে হবে, dx dy dz, কেমন? ওকে। তো তোমাদেরকে বারবার করে বলে দিছি, যেটা ফিক্সড এরিয়া যেটুকু থাকবে, ফিক্সড এলাকাটা হচ্ছে সবসময়, হ্যাঁ ফিক্সড এলাকাটাকে সব বাইরে রাখতে হয়, ফিক্সড ইন্টিগ্রেশনের এলাকাগুলোকে বাইরে রাখতে হয়, ফাংশনটাকে রাখতে হয় ভিতরে। তো এখানে ফাংশনটা কার রেসপেক্টে ডিনোট করা হয়েছে, জেড এর রেসপেক্টে, তাহলে জেড এর ইন্টিগ্রেশনটা থাকবে ভিতরে, এই যে জেড এর ইন্টিগ্রেশনটাকে ভিতরে রাখতেছি, জেড, কেমন? তাহলে জেড এর ইন্টিগ্রেশনটা কি আছে, যে ডেল A3, এখানে হচ্ছে ডেল জেড, আর এখানে হচ্ছে ডিজেড, এই যেটাকে ভিতরে রাখলাম, এটাকে ভিতরে রেখে দিলাম, ওকে কেমন? আচ্ছা এইবার বুঝতে পারলাম তো। এইবার এইখানে বাইরে তাহলে কি কারা কারা আছে, বাইরে আছে হচ্ছে এই দুটো ইন্টারেকশন, এই দুটো বাইরে দুটো, এদের নাম দিলাম হচ্ছে dx dy। তো এই বাইরের যে দুইটা ইন্টিগ্রেশন আছে, এগুলো কিন্তু এখন সারফেস ইন্টিগ্রাল। কেন সারফেস ইন্টিগ্রাল? কারণ এখানে হচ্ছে টু ডাইমেনশনাল স্পেস। তো
তো 2 ডাইমেনশনাল স্পেসে আমরা যেটা নিই সেটা আমাদের কি কাজ করে, সেটা আমাদের সারফেস ইন্টিগ্রাল হিসেবেই কাজ করে, তাই না? ওকে, তো এবার এখানে ফলো করো। আচ্ছা, এটাকে একটু ভালো করে মুছে দিচ্ছি। ওকে, আচ্ছা, ইন্টিগ্রেশন চিহ্নগুলো বারবার আঁকাবাঁকা হয়ে যাচ্ছে। এটার নাম দিলাম হচ্ছে সারফেস ইন্টিগ্রাল। নাম তুমি আর দিয়ে দাও, এখানে আর দিয়ে দাও, মানে এটা দিয়ে আমি বোঝাচ্ছি অ্যাকচুয়ালি সারফেস। হ্যাঁ, দুইটা ইন্টিগ্রাল তো সারফেস ইন্টিগ্রাল, আর একটা ভিতরে ঢুকে গেছে। তাহলে তো এইখানে তুমি ভাবো, এইখানে তুমি যে ইন্টিগ্রেশনটা নিয়েছো, এই ইন্টিগ্রেশনটা কার রেসপেক্টে? জেড এর রেসপেক্টে না? তো জেড এর ফাংশনগুলো কি কি? জেড এর লোয়ার পোর্শনের ফাংশনের নাম হচ্ছে f1, আর আপার ফাংশনের আপার লিমিটটা কত? f2। তাহলে এখানে তুমি জেড এর লিমিটগুলো বসায় দাও, এই যে এখানে জেড এর লিমিটগুলো বসায় দাও। তো জেড এর লিমিট যদি বসায় দেই, জেড, এই জেড এর রেসপেক্টিভ ইন্টিগ্রেশন, তাহলে জেড ইকুয়ালস টু কত? f2। তুমি এখানে লিখতে পারো ফাংশন অফ এক্স ওয়াই, না লিখলেও কোনো সমস্যা নেই। আর আপার লিমিট হচ্ছে কত? আপার লিমিট হচ্ছে ফাংশন অফ 1। ক্লিয়ার? তো গতকালকেই তোমাদেরকে গ্রিনস থিওরেম পড়ানোর সময় বলছিলাম যে ফাংশনের ডেরিভেটিভ এবং হচ্ছে ইন্টিগ্রেশন যদি একসাথে কাজ করে তাহলে দুইটা কাটাকাটি কি শুধু মূল ফাংশনটা পড়ে থাকে। তাহলে এখানে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন আছে জেড এর রেসপেক্টে, আবার ডিফারেন্সিয়েটর আছে জেড এর রেসপেক্টে। তাহলে দুইটা কাটাকাটি গিয়ে শুধু কে পড়ে থাকবে? a3টা পড়ে থাকবে, a3। বুঝতে পারলাম? তো a3 পড়ে থাকবে। তাহলে এখানে লিখতে পারি যে আমি এখানে এটা সারফেস ইন্টিগ্রাল, আর এখানে পড়ে থাকবে হচ্ছে a3। কেমন? তো a3 এটা তো অ্যাকচুয়ালি এ তো আসলে একটা থ্রি ডাইমেনশনাল পজিশনাল ভেক্টর ছিল, তাই না? পজিশনাল ভেক্টর ছিল। তাহলে এর ভ্যালু হচ্ছে কি? এক্স ওয়াই আর হচ্ছে জেড, কারণ হচ্ছে তো থ্রি ডাইমেনশনাল পজিশনাল ভেক্টর। যেহেতু ইন্টিগ্রেশন করা হয়েছে, মানে ইন্টিগ্রেশন করা হওয়ার কারণে তো ইন্টিগ্রেশন আর ডিফারেনশিয়াল অপারেটরটা কাটাকাটি গেছে। তাহলে এখানে জেড এর আপার লিমিট আর লোয়ার লিমিটে বসাই দেয়। যেটা লোয়ার লিমিট হচ্ছে ফাংশন অফ 2x, y, আর এখানে হচ্ছে ফাংশন অফ 1x, y। আর বাইরে আছে কত? বাইরে আছে হচ্ছে dx আর হচ্ছে কত? dy। বুঝতে পারলাম? ওকে, আচ্ছা, তাহলে এর পরের কি অবস্থা হবে? কলমে আসলে কালি এরকম নাই। আচ্ছা, ঠিক আছে, ওকে, একটা চেঞ্জ করি, কালো কলম। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তো এখানে এখন তুমি ফাংশনে ভ্যালু বসাবা। তো ফাংশনে ভ্যালু বসাবে কোথায়? তুমি কি এক্স আর ওয়াইতে বসাবা? না, তুমি বসাবা কোথায়? কারণ জেড এর রেসপেক্টে ইন্টিগ্রেশনটা করা হয়েছে, বসাবো হচ্ছে জেড এর জায়গায়। তো জেড এর জায়গায় যদি বসাই তাহলে লিখো যে এখানে সারফেস ইন্টিগ্রাল, লিখো a3, এই যে এক্স আপার লিমিট লোয়ার লিমিট, জেড এর জায়গায় বসাবো হচ্ছে কত? জেড এর জায়গায় বসাবো হচ্ছে এখানে তো লিখতে একটু ভুল করে গেছি। কোথায় ভুল করে গেছি বলো তো? লোয়ার লিমিট ছিল হচ্ছে আমাদের লোয়ার পোর্শনটা হচ্ছে ফাংশন অফ 1। হ্যাঁ, এটা হচ্ছে ফাংশন অফ 1, এটা ফাংশন অফ 1। হ্যাঁ, এটা হচ্ছে ফাংশন অফ 2, আপার লিমিট ফাংশন অফ 2। ঠিক আছে, ওকে, একটু চেঞ্জ করে দিচ্ছি। এটা ফাংশন অফ 1, এটা হচ্ছে আমাদের ফাংশন অফ 2। ঠিক আছে, আপার লিমিট লোয়ার লিমিট। ওকে, তো এবার এখানে জেড এর মান বসাই দাও ফাংশন অফ 2। আচ্ছা, মাইনাস এখানে লিখে হচ্ছে a3 এক্স ওয়াই আর হচ্ছে ফাংশন অফ 1। হ্যাঁ, বাইরে হচ্ছে dx dy। বুঝতে পারলাম? ওকে, তো এইবার এইটাকে আবার তুমি দুইটা পার্টে ভাগ করে দাও। তাহলে একটা পার্ট হচ্ছে আমাদের এরকম হবে যে আমি উপরে লিখতেছি, এখানে লেখার আমার কোনো প্রয়োজন নেই, যথেষ্ট অ্যাভেলেবল জায়গা আছে। তাহলে এইখানে তুমি লিখো যে সারফেস ইন্টিগ্রাল অফ আর a3 x, y f2। হ্যাঁ, এটার সাথে dx dy দিয়ে দাও মাইনাস। হ্যাঁ, ওকে, তাহলে এখানে কি অবস্থা? এখানে লিখো সারফেস ইন্টিগ্রাল অফ আর, এখানে লিখো হচ্ছে a3 x, y আর হচ্ছে কত? ফাংশন অফ 1 ইন্টু হচ্ছে dx আর হচ্ছে dy। ওকে, বোর্ড কভার করছে কিনা একটু উপরে লিখে ফেলছি, বাট দেখা যাচ্ছে। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে, একটু উপরে লিখছি বাট দেখা যাচ্ছে মোটামুটি। হ্যাঁ, ওকে, তো আমি এই পার্টটুকু মুছে দিচ্ছি। আচ্ছা, ওকে, তো এবার আবার ফেরত আসি। দেখো, তো শুরুতে হচ্ছে কি করছিলাম? তো আবারও বলতেছি, শুরুতে
বলটাকে তো দুইটা ভাগে ভাগ করছিলাম, ভাগ করে দুইটা পোর্শন নিয়েছিলাম, একটা হচ্ছে উপরে S1 আর S2, বাট এখন একটু চেঞ্জ করব, কারণ হচ্ছে ফাংশনটার দিকে ফলো করে দেখো, নিচের যে পোর্শনটা আছে তার নাম দিছিলাম কি F1 না, আর উপরের যে যে পোর্শনটার জন্য যে ফাংশন নাম দিয়েছিলাম হচ্ছে কি F2। তো আমি তো শুরুতে লিখছিলাম S1 আর S2, বাট পরবর্তীতে ফাংশনগুলো ডিফাইন করছি, উপরটার নাম দিচ্ছি হচ্ছে F2, নিচেটার নাম দিচ্ছি F1, তাই ফাংশনের রেসপেক্টে এই নামগুলো একটু চেঞ্জ করে দিচ্ছি। বাট তুমি চাইলে S1 আর S2 কে রেখে তুমি ফাংশনের নামও তুমি F2 F1 দিতে পারতে, এটা কোনো ইস্যুস না। বাট জাস্ট আমাদের কাজ করার সুবিধার্থে হচ্ছে যে আমরা যেহেতু ফাংশন ডিফাইন করে ফেলছি নিচেরটা, নিচের ফাংশনের নাম হচ্ছে S1, ওকে, নিচের নাম হচ্ছে S1, তাহলে এটা হয়ে যাবে DS1, এর একটা ক্ষুদ্র অংশ হয়ে যাবে DS1, এর নাম হচ্ছে S2, এর নাম হয়ে যাবে DS2, কেমন? ওকে, আচ্ছা ঠিক আছে। এখন এটা হচ্ছে S2, কেমন? S2। এখন ওই যে শুরুতে একটা কথা বলছিলাম প্রজেকশন ল, আমি আবারও সেই প্রজেকশন লটা বোঝাচ্ছি। ধরো এটা একটা এফ একটা ভেক্টর ছিল, তাহলে এফ ভেক্টরটা এখানে যদি কোণ হয় থিটা, তাহলে এই বরাবর এই যে এক্স এক্সিস বরাবর তার আই ইউনিট যদি ভেক্টর নেই, তাহলে এতটুকু, এই যে এতটুকু, হ্যাঁ, এই বরাবর তার লম্ব বিক্ষেপটা হচ্ছে এফ কস থিটা। লম্ব বিক্ষেপটা কত? এফ কস থিটা। এখন আমি বললাম ওই যে একটা পতাকার একটা এক্সাম্পল দিয়েছিলাম শুরুতে, তা আমি তোমারে বললাম যে এখানে একটা পতাকা আছে, সাপোজ একটা পতাকা আছে, তো সাপোজ ওই পতাকার নাম, এই যে পতাকার নাম না দিয়ে বললাম পতাকাটার ক্ষুদ্র অংশ। পতাকাটা ক্ষুদ্র অংশ মানে হচ্ছে মনে করে উপরের এই ক্ষুদ্র অংশ, ওই যে যেটা সমান্তরাল ছিল না, একটু ওভাল শেপ ছিল, এই যে এই টাইপের, এই শেপটা, হ্যাঁ। তো এর নাম দিছিলাম হচ্ছে ডিএস, এর নাম দিয়েছি হচ্ছে ডিএস। এর এখানে হচ্ছে মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, আর এর এই যে এর এইটা হচ্ছে তার লম্ব বিক্ষেপ। তো লম্ব বিক্ষেপ কতটুকু? ডিএক্স ডিওয়াই, এতটুকু হচ্ছে তার প্রজেকশন। তার মানে আমি কি বলতে পারি না যে ডিএক্স ডিওয়াই মানে কত? দেখো এখানে কি, এখানে এতটুকু হচ্ছে লম্ব বিক্ষেপ, এই যে এই অংশটুকু হচ্ছে লম্ব বিক্ষেপ। এই যে মনে করো এই অংশটুকু, মানে মনে করো নাম যে ছোট হাতের মনে করো এক্স দাও, আচ্ছা এই লম্ব বিক্ষেপটুকুর নাম দিলাম মনে করো হচ্ছে কি এফ ইন্টু আই ক্যাপ। আচ্ছা ভাই এর নাম তুমি কি দিবা? সাপোজ এর নাম তুমি একটা হোয়াট চিহ্ন দিয়ে রাখো, এই যে হোয়াট চিহ্ন দিয়ে রাখো, এই যে হোয়াট চিহ্ন। সাপোজ এইখান থেকে এতটুকু লম্ব বিক্ষেপ হচ্ছে এফ কস থিটা, এই যে এইখান থেকে এতটুকু লম্ব বিক্ষেপ, এফ এর লম্ব বিক্ষেপ হচ্ছে এফ কস থিটা এই পর্যন্ত। তাহলে আমি বলতেছি ডিএস এর লম্ব বিক্ষেপ নাম হচ্ছে ডিএক্স ডিওয়াই। লম্ব বিক্ষেপ যদি এটা হয়, তাহলে এফ এর জন্য কত পাইছিলাম? এফ কস থিটা। তাহলে ডিএস এর জন্য কত পাবো? ডিএস এর জন্য পাবো হচ্ছে ডিএস কস থিটা, অথবা বলতে পারি ডিএক্স ডিওয়াই ইকুয়ালস টু কস থিটা ডিএস, এটা বলতে পারি। বুঝতে পারলাম? ওকে, কস থিটা ডিএস। তাহলে আমি এই জায়গাতে শুরুতে, এটা হচ্ছে আমাদের প্রজেকশন ল, মানে যেই কোনো বিষয়ে, মানে যেই কোনো জিনিস তুমি যেই কোনো, মানে সেটা পতাকার এক্সাম্পল হোক অথবা যেই কোনো জিনিস হোক, তুমি যদি তার উপরে প্রজেকশন ফেলো, মানে লম্ব বিক্ষেপ ফেলো, অ্যাকচুয়ালি তুমি যে প্লেনের উপরে ফেলবা তার লম্ব বিক্ষেপ যতটুকু হবে সেটা হচ্ছে তার মূল যে দৈর্ঘ্যটা ছিল সেই দৈর্ঘ্যের সাথে cos θ গুণ হয়ে যাবে, এই যে এইটার মতো করে। ওকে, এটা পৃথিবীর সব বস্তুর জন্য একই রকম কেস। তো এই জন্য লিখো ফর প্রজেকশন ল উই নো দ্যাট, আমি এখানে লিখে দিচ্ছি for projection law we know that যে dx dy টা হচ্ছে cos theta ds। ওকে, এটা হচ্ছে সবার জন্য। ওকে, আচ্ছা, মানে যে কোনো সারফেসের টু ডাইমেনশনাল স্পেসের জন্য, মানে তার এক্স ওয়াই প্লেনে তুমি যদি তার প্রজেকশন ফেলো, তাহলে তার ঘটনাটা হচ্ছে ওই সারফেসের সাথে cos θ গুণ হয়ে যাবে, সেটা হচ্ছে dx dy, প্রত্যেকটা এলিমেন্টারি এরিয়ার জন্য। জাস্ট একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝাইলাম যে আসলে এগুলো তো আসলে থ্রি ডাইমেনশনাল স্পেস, এগুলো আসলে লাইন ইন্টিগ্রাল দিয়ে বা সিঙ্গেল ডাইমেনশন দিয়ে আসলে বোঝানো যায় না। তারপরেও জাস্ট একটা ধারণা দিলাম যে এইটা আসলে আর কেমনে বলবো, ধরো এইটা যদি পতাকা হইতো, সাপোজ পতাকাটা বাতাসে উঠতেছে এরকম, ওইটার অংশ যদি ক্ষুদ্র অংশ যদি ডিএস হইতো, আর এই প্লেনে যদি তার অভিক্ষেপ পড়তো ডিএক্স ডিওয়াই, তাহলে তার এই ডিএক্স ডিওয়াইটা হইতো ডিএস কস থিটার সমান, বুঝছো? ওকে, তো যাই হোক আমি পরের ইকুয়েশনে যাচ্ছি। এইবার এখানে
ইউনিট ভেক্টর নিতে হবে। তো আমি ইউনিট ভেক্টরটা ছবি আঁকতেছি, লাল কালার দিয়ে ছবি আঁকতেছি। এই দেখো এই বরাবর লাল কালার দিয়ে ছবি আঁকতেছি, একেবারে এই বরাবরে লাল কালার দিয়ে ছবি আঁকতেছি। এটাকে একেবারে বের করে দিচ্ছি, যেহেতু এটা ইউনিট ভেক্টর, মানে জেড এক্সিস বরাবর আমাদের ইউনিট ভেক্টর। তো জেড এক্সিস বরাবর আমাদের ইউনিট ভেক্টর কি কাজ করে? অবশ্যই এই যে জেড এক্সিস বরাবরে আমাদের এক্স এক্সিস বরাবর কাজ করবে আই ইউনিট ভেক্টর, ওয়াই এক্সিস বরাবর জে ভেক্টর, আর জেড এক্সিস বরাবর হচ্ছে কে ভেক্টর। হ্যাঁ, কে এর উপরে এই যে একটা ক্যাপ দিয়ে দিলাম। ওকে, এখন এই যে বলটা যে নিছিলাম না, এই যে বল, তো এই বল মানে বিষয়টা আসলে এরকম যে দুইটা কলম দিয়ে বোঝাইতে হবে। ধরো একদম খাড়া এই বরাবর হচ্ছে আমাদের জেড এক্সিস, হ্যাঁ, আর এর উপরে এই যে এই উপরের যেই শেপটা আছে, এর উপরের শেপে তুমি একটা অভিলম্ব ভেক্টর নিবা, একটা ভেক্টর নিবা। তো তুমি যদি এইখানে নিতে পারো, এখানে এরকম অ্যাঙ্গেল হয়ে থাকবে, এখানে নিলে অ্যাঙ্গেল হয়ে থাকবে, এখানে নিলে অ্যাঙ্গেল হয়ে থাকবে, এখানে নিলে অ্যাঙ্গেল হয়ে থাকবে, তাহলে ঘটনাটা দিয়ে খেয়াল করো। মনে করো তুমি এই পাশে নিচ্ছ, এই পাশে, এটা হচ্ছে অভিলম্ব কেন? তো খাড়া করলে পাশে লম্ব আকার থাকবে। হ্যাঁ, তো এইরকম তুমি যেই দিকে নাও না কেন, এই অভিলম্ব ভেক্টরটা, এই যে এই অভিলম্বটা এই জেড এক্সিস বরাবর কে আছে, কে ইউনিট ভেক্টর, আর এটা হচ্ছে একটা অভিলম্ব ভেক্টর, নাম হচ্ছে মনে করো যে ইটা টু। এই দেখো তারা পরস্পর যে কোণটা তৈরি করবে সেটা হবে কি, সেটা মাঝখানে যে কোণটা ক্রিয়েট করতেছে সেই কোণটা কিন্তু 100% 90 ডিগ্রি কম হবে, মানে অ্যাকিউট অ্যাঙ্গেল হবে। হ্যাঁ, তো এটা একটা আসলে আরবিটারি হচ্ছে যে ডিরেকশন, মানে মানে ইটার যেটা অবিলম্ব যেটা নিব, অবিলম্ব ডিরেকশন। কারণ আরবিটারি কেন? কারণ তুমি যে কোনো জায়গায় নিতে পারো, এই যে এখানে মানে উপরের পোর্শনের যেই কোনো পার্টে তুমি এটা নিতে পারো। ওকে, তো আমি এখানে তোমাদেরকে লিখে দেখাচ্ছি, আমি এই পাশে নিছি। এই দেখো সাপোজ হচ্ছে আমি একদম স্কেল দিয়ে দেখাচ্ছি। আমি সাপোজ আমি তো অ্যাকচুয়ালি এই সারফেসটুকু নিয়ে কাজ করছিলাম শুরুতে, এই যে এই সারফেসটা নিয়ে কাজ করছিলাম। আমি এইটার একদম এইখানে নিচ্ছি, এই যে একদম এইখানে নিচ্ছি, এই যে একদম এই বরাবর ডিরেকশন দিয়ে দিলাম। হ্যাঁ, এইখানে আমি দিচ্ছি যে এটা একটা অভিলম্ব ভেক্টর, এই অভিলম্ব ভেক্টরের নাম হচ্ছে ইটা টু, কারণ যেহেতু এটা হচ্ছে যে আমাদের উপরে পার্টে আছে, তো সে এইখানে যেই কোণটা তৈরি করবে স্বাভাবিকভাবে তার নাম দিলাম হচ্ছে গামা টু। এবং এই গামা টু কোণটা অবশ্যই সে সূক্ষ্মকোণ তৈরি করবে, তোমাদের আমি একদম প্র্যাকটিক্যালি দেখাইলাম মাত্র। তো কার সাথে সূক্ষ্মকোণ তৈরি করবে? সূক্ষ্মকোণ তৈরি করবে হচ্ছে এই জেড এক্সিস বরাবর যে কে ইউনিট ভেক্টরটা আছে তার সাথে কে সূক্ষ্মকোণ তৈরি করবে ইটা টু। এটা কিন্তু একটা আরবিটারি, মানে এটা তুমি ইচ্ছা মতো নিতে পারতা, এই দিকে নিতে পারতা, এই দিকে নিতে পারতা, যে কোনো যেমনি নাও না কেন সে সূক্ষ্মকোণ তৈরি করবে। ওকে, তো লিখলাম ফর আপার পোর্শন, যে লিখলাম এই দেখো যে ফর আপার পোর্শন, ওকে, এই যে এখানে আমি তো একটা লম্ব একক ভেক্টর নিছি, সেটা কত? ইটা টু না? ওকে, তো লম্ব একক ভেক্টরটা কোন দিকে নিছি? বাইরের দিকে। এই দেখো বাইরের দিকে, মানে আউটওয়ার্ড, সে বাইরের দিকে। এই দেখো বাইরের দিকে, তার ভিতরের দিকে নেই, তাই না? লিখো যে আউটওয়ার্ড মানে হচ্ছে তার ডিরেকশনটা বাইরের দিকে। আউটওয়ার্ড ইউনিট নর্মাল ইটা টু ভেক্টর, ইউনিট ভেক্টর makes an acute angle, সে একটা সূক্ষ্মকোণ তৈরি করে। কার সাথে সূক্ষ্মকোণ তৈরি করে? আচ্ছা, মেক অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল গামা টু, মানে কোণের নাম দিছি গামা টু। এই যে গামা টু কার সাথে কোণ তৈরি করতেছে? উইথ কে ক্যাপ, এই যে কে ইউনিট ভেক্টরের সাথে। ওকে, মেক অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল উইথ কে। ক্লিয়ার? ওকে, আচ্ছা এটাকে আবার কালো কালো দিয়ে একটু দেখাইতে হবে এই অংশটুকু। ওকে, এবার কারণ শুরুতে তো আমি এইটার উপরেই এটা নিয়ে কাজ করতেছিলাম, এইটার উপরে টর্চ ফেলে এইটারই আমি হচ্ছে যে এরিয়াটা বের করছি, তাই না? ওকে, তো এই ফর্মুলাটা এখন এর মধ্যে ফেলবো, এর মধ্যে এখন ফেলবো। তাহলে বলো, তো চিন্তা করো, এইটা হচ্ছে সবার জন্য প্রযোজ্য। তাহলে এইখানে তুমি চিন্তা করো তো, এই উপরের পোর্শনটার জন্য, এই উপরের পোর্শনটার লম্ব বিক্ষেপ হচ্ছে এইখানে, এই উপরের পোর্শনের লম্ব বিক্ষেপ এইখানে। তো লম্ব বিক্ষেপ যদি এইখানে হয়, তাহলে এই উপরের পোর্শনে তো এরকম হাজার এরকম ছোট এলিমেন্টের এরিয়া নিতে পারতাম। এই যে উপরে এখানে হয়তো একটা পোর্শন নিয়েছি, এখানে নিতে পারতাম, এরকম ছোট সামান্তরিক আমি এরকম অনেকগুলো আঁকতে পারতাম। তো
তার মানে সবার জন্য কি ঘটনাটা ঘটবে? তো সবার জন্য ঘটবে, মানে আপার পোর্শনের প্রত্যেকটা এরকম প্রত্যেকটা অংশের জন্য, এরকম প্রত্যেকটা অংশের জন্য কি ঘটনা ঘটবে, যে ডিএক্স ডিওয়াইটা হবে, এই যে ডিএক্স ডিওয়াইটা হবে কজ, বলো মধ্যবর্তী কোণটা কত? মধ্যবর্তী কোণটা হচ্ছে গামা টু, মধ্যবর্তী কোণটা হচ্ছে গামা টু। ওকে, আর এখানে ডিএস, তাহলে এই আমি তো আসলে এই কালো অংশ নিয়ে কাজ করতেছি, তাহলে এই কালো অংশটা হচ্ছে কার অংশ ছিল? S2 এর অংশ ছিল। S2 এর এই অংশটার নাম দিব কি? নাম দিব হচ্ছে DS2, নাম দিয়ে দেওয়া হচ্ছে DS2, DS2। ক্লিয়ার? আচ্ছা, এটা মুছে দিচ্ছি, এটা হয়তো পরে সমস্যা নেই, এটা আমি পরে আবার লিখে দেখাবো, নো প্রবলেম, এটা থাকুক। হ্যাঁ, ওকে। তো এবার কজ গামা টু আর হচ্ছে DS2, এটা হচ্ছে এইখান থেকে পাইছি, এই যে এইখান থেকে পাইছি। এটা ছিল সবার জন্য র্যান্ডমলি, আর এটা হচ্ছে আমাদের শুধু উপরের পোর্শনটুকুর জন্য। ক্লিয়ার? আচ্ছা, তো কজ গামা টু, এখন তুমি নিজে ভাবো, এই যে কজ গামা টুটা যে ছিল, এই কজ গামা টুটা, তো গামা টুটা অ্যাকচুয়ালি কার কার মধ্যবর্তী কোণ? এই কে ইউনিট ভেক্টর আর হচ্ছে ইটা টু এর মধ্যবর্তী কোণ। তো লিখতে পারি যে ফর এই যে এই এতটুকুর জন্য আমি লিখতে পারি যে দেখো ইটা টু, যে ইটা টু ডট হচ্ছে কে ক্যাপ, মধ্যবর্তী কোণ হচ্ছে কত? কজ, কজ হচ্ছে গামা টু। ওকে, এই যে মধ্যবর্তী কজ হচ্ছে কজ গামা টু। তো দুইটা ভেক্টরের, এই দুইটা ইউনিট ভেক্টরের ডট গুণন আমি কেমনে করব? প্রথমে নিব হচ্ছে তাদের মান, এই যে মান নিলাম, ইন্টু হচ্ছে কে ক্যাপ, আর মধ্যবর্তী কোণ হচ্ছে কত? কজ গামা টু। এই যে ইটা টু আর কে ক্যাপের মধ্যবর্তী কোণ গামা টু। ক্লিয়ার? তো এগুলো যেহেতু দুইটা ইউনিট ভেক্টর, একটা হচ্ছে জেড এক্সিস বরাবর কে হচ্ছে ইউনিট ভেক্টর, তার মানে এর মান হবে 1। আবার ইটা টু, এইটাও ইউনিট ভেক্টর, এটা ইউনিট ভেক্টর কেন? ওই যে সারফেসের উপরে চারদিকে যতগুলো নেওয়া যায় প্রত্যেকটা হচ্ছে ইউনিট ভেক্টর, তাহলে প্রত্যেকটার মান হচ্ছে কত? মান হচ্ছে 1। তাহলে আমি কি বলতে পারি না যে স্যার কজ গামা টু এর ভ্যালু হচ্ছে, এইগুলোর মান কিন্তু 1। আচ্ছা, একটা লাইন বেশি লিখে দেখাচ্ছি, সমস্যা নেই। তাহলে ইটা টু ইন্টু হচ্ছে কে ক্যাপ ইকুয়ালস টু 1 ইন্টু 1 ইন্টু কজ গামা টু। তাহলে আমি কি বলতে পারি না যে কজ গামা টু ইকুয়ালস টু ইটা টু ডট হচ্ছে কে ক্যাপ, বলতে পারি। তাহলে এই ইকুয়েশনটা আমার চেঞ্জ হয়ে যাবে, এই যে এই ইকুয়েশনটা আমার চেঞ্জ হয়ে যাবে, এই ইকুয়েশনটা চেঞ্জ হয়ে একে আমি কি লিখতে পারবো? একে আমি লিখতে পারবো হচ্ছে ডিএক্স ডিওয়াই ইকুয়ালস টু কজ গামা টুর জায়গায় লিখবো হচ্ছে ইটা টু কে ক্যাপ। হ্যাঁ, লিখো ইটা টু কে ক্যাপ আর হচ্ছে DS2। ওকে, এই যে এইটাকে আমি এখানে রেখে দিলাম, এইটাকে আমি এখানে মার্ক করে রাখলাম। এবার আমার সেম কেসটা ঘটাতে হবে লোয়ার পোর্শনে। তো লোয়ার পোর্শনের জন্য আমি এইখানে লিখে রাখতেছি, এই যে এখানে এই অংশটুকু মুছে দিচ্ছি, এটা কিন্তু আমার আপার পোর্শনের জন্য, যে আপার আমি লিখে রাখতেছি এখানে আপার পোর্শন। হ্যাঁ, এবার আমি লোয়ার পোর্শনের জন্য কাজ করব। তো এখানে লিখলাম ফর লোয়ার পোর্শন, চেঞ্জ করে দিচ্ছি জাস্ট লোয়ার পোর্শন। ওকে, এবার লোয়ার পোর্শনের জন্য দেখো আমি ইচ্ছা করে এখানে ডায়াগ্রামটা ড্র করিনি। দেখো আমি চাইলে এইখানেও তো একটা সামান্তরিক নিতে পারতাম। এই যে মানে আমার প্রজেকশন তো এইটার মধ্যে যখন পড়বে, এইটার মধ্যে তো পড়বে, তাই না? লাইট যখন ফেলবো, তাহলে এইখানে নিচ্ছি, এই দেখো এইখানে নিলাম নিলাম এই যে এতটুকুর মধ্যে মনে করে কালার করে দিচ্ছি। তাহলে এইবার চিন্তা করে তুমি দেখো তো এইখানে আমার মানে বিষয়টা আসলে এরকম, এই দেখো খেয়াল করো, ডিরেকশন কিন্তু আমার ডিরেক্ট কে উপরের দিকে, এই ডিরেকশন কিন্তু উপরের দিকে। তাহলে এবার কিন্তু আমি নিব কোন দিকে? এই দেখো এইটা হচ্ছে আমার ডিরেকশনটা হচ্ছে আমার কে উপরের দিকে। হ্যাঁ, এবার আমি কিন্তু যে আউটওয়ার্ড নর্মাল নিব সেটা কিন্তু নিচের পোর্শনের জন্য, এই যে এইদিকে নিব। তো এইদিকে যখন নিব, এই যে এইদিকে যখন নিব, এই যে এইদিকে নিব। হ্যাঁ, ওকে। আসলে এগুলো হাত দিয়ে দেখানোটা আসলে এগুলো ধরে বোঝানো যাচ্ছে না। মনে করো নিচে এখানে রাখলাম, এখানে রাখলাম, আর এই যে উপর দিকে ফলো করো, এই যে এমন আছে, এমন। হ্যাঁ, মানে এই কলম আর এই কলম, এটা হচ্ছে জেড এক্সিস বরাবর ইউনিট ভেক্টর, আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার নিচের দিকের আউটওয়ার্ড ইউনিট নরমাল। আচ্ছা, আমি একে দেখাচ্ছি। দেখো, ধরো তুমি যখন এই নিচের পোর্শনটা নিয়ে কাজ করবে, তো নিচের পোর্শনটা নিয়ে কাজ করলে আমার এই বরাবর যে ইউনিট নরমালটা কাজ করবে, ইউনিট নরমালটা হচ্ছে এইটা, এই দেখো আমি মনে করো এইখানে কাজ করতেছি, এই দেখো এইখানে কাজ করতেছি, এই দেখো
ইউনিট নাম্বার হচ্ছে এবার এইটা। তো এইটার নাম দিলাম হচ্ছে মনে করো সাপোজ ওইখানে যেরকম নাম দিছিলাম ইটা 2, এর নাম দিলাম হচ্ছে মনে করো ইটা 1, ইটা 1, ইটা 1 ইউনিট ভেক্টর। হ্যাঁ, ইটা 1 ইউনিট ভেক্টর। তো বোঝানোর জন্য এই ছবিতে বোঝানোর জন্য একটু এইভাবে লিখেছি, দেখো খেয়াল করো, এটা হচ্ছে ইটা 2। হ্যাঁ, ওকে। তো সরি ইটা 1, তো এই ইটা 1টা এই দিক বরাবর হচ্ছে আমাদের কে ইউনিট ভেক্টর, এই যে জেড এক্সিস। দেখো আগের ইটা 2টা কে এর সাথে কোণ তৈরি করছে গামা 2, সেটা কিন্তু ছিল সূক্ষ্মকোণ। আচ্ছা, ডিরেকশন কিন্তু আর আমার নিচের দিকে না, ডিরেকশন কিন্তু আমার উপরের দিকে। এই যে জেড এক্সিসটা উপরের দিকে, ডিরেকশনটা আমার উপরের দিকে। এখন আমার দেখতে হবে এই ইটা 1টা এই কে এর সাথে কত কোণ তৈরি করে, কে এর সাথে কত কোণ তৈরি করে। ওকে, তো সে অ্যাকচুয়ালি কোণ তৈরি করে যেটা, সে হচ্ছে এই কোণটা তৈরি করে, নীল কালার দিয়ে দেখাচ্ছি। সে হচ্ছে অ্যাকচুয়ালি এই কোণটা তৈরি করে, এই কোণটা। সে হচ্ছে এই কোণটা তৈরি করে, এই কোণটা। ওকে, সে হচ্ছে এই কোণটা তৈরি করে। তাহলে আমি এই কোণের নাম দিচ্ছি, এই কোণের নাম দিচ্ছি হচ্ছে মনে করো নাম দিলাম, এই কোণের নাম দিলাম হচ্ছে গামা 1। এর নাম দিচ্ছি গামা 2 না, এর নাম হচ্ছে গামা 1, গামা 1, গামা 1। কিন্তু আমি তো নিচের দিকে হিসাব করতে পারবো না। এই দেখো, এই দেখো, এর নাম দিচ্ছি গামা 1। আমি আরেকবার লিখে দেখাচ্ছি, এগুলো খুব সেন্সিটিভ, ভালো করে দেখো। এটা হচ্ছে গামা 1। এখন আমার কে এর ডিরেকশন কি উপরের দিকে না নিচের দিকে? কে এর ডিরেকশন তো আর নিচের দিকে না, যে কে তো আর নিচের দিকে না, কে আছে কোন দিকে? উপরের দিকে। তো উপরের দিকে যদি থাকে তাহলে অ্যাকচুয়ালি এই ইটা 1 এই কে এর সাথে কোণ তৈরি করতেছে আসলে এইটা। এই দেখো, এই কোণটা তৈরি করতেছে, এই বড় কোণটা তৈরি করতেছে, এই যে এইটা, এই কোণটা তৈরি করতেছে। আমি বুঝতে পারলাম? এই দেখো খেয়াল করো, যদিও গামা 1টা এইটা, মানে গামা 1টা এইটা, এই দেখো এই লাল কালার যে দাগটা আছে কে ইউনিট ভেক্টর বরাবর, যদিও সে নিচে এই কোণটা তৈরি করতেছে, কিন্তু আমি এই গামা 1 হিসাব করতাম যদি কে এর ডিরেকশনটা উপরের দিকে না হয় নিচের দিকে হইতো। ধরো কে এর ডিরেকশনটা যদি নিচের দিকে হইতো, কে এর ডিরেকশনটা যদি বলতাম যে না নিচের দিকে, কে নিচের দিকে আছে, তাহলে আমি আর এই উপরের কোণটা হিসাব করতাম না, আমি হিসাব করতাম আসলে নিচে শুধু গামা 1 হিসাব করতাম। কিন্তু বাট কে তো নিচের দিকে না, কে আছে কোন দিকে? কে আছে কোন দিকে? কে আছে উপরের দিকে, এই যে উপরের দিকে। তার মানে কে ভেক্টরের সাথে আসলে ইটা 1 কোণ তৈরি করতেছে এইটা, এই যে এই কোণটা তৈরি করতেছে, এই কোণটা, এই কোণটা, আমার এই কোণটা লাগবে। তাহলে এতটুকু যদি হয় গামা 1, এটা যদি হয় গামা 1, তাহলে এই কোণটা কত? টোটালটা কত? টোটালটা সরল রেখা না? তাহলে এইখানে মোট কোণ কত ডিগ্রি? মোট হচ্ছে 180 ডিগ্রি, মোট হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই ইটা 1টা এই কে ভেক্টরের সাথে এই যে এই কোণটা তৈরি করতেছে, যে এই কোণটা, এই কোণটা, তাহলে এই কোণের নাম কি? এই কোণের মান কত বলো তো ছেলেমেয়েরা? এই কোণের মান কত হবে? বলো কত হবে? টোটাল হচ্ছে 180, 180 থেকে কার বাদ দিব? গামা 1 এর বাদ দিব। মানে এটা হবে পাই মাইনাস কত? গামা 1। এই কোণটা হবে পাই মাইনাস গামা 1। ছবিটা বেশি হিবিজিবি হয়ে গেল কিনা? না, ঠিক আছে, মোটামুটি পাই মাইনাস গামা 1। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? তার মানে লোয়ার পোর্শনের জন্য আউটওয়ার্ড ইউনিট নরমাল হবে ইটা 1, এটা হবে ইটা 1। এই ইটা 1টা, এই ইটা 1টা, এই ইটা 1টা, এই দেখো এই যে এই ইটা 1, এই ইটা 1টা এই বরাবর যেই কোণ তৈরি করছে কে ডিরেকশন উপরের দিকে, তো এই যে কোণটা তৈরি করছে এইটা অবশ্যই 90 ডিগ্রি বেশি। তার মানে মেক্স অ্যান অবটিউজ অ্যাঙ্গেল, এই যে লিখে দিচ্ছি, লাল কালার দিয়ে লিখে দিচ্ছি, মেক্স অ্যান অবটিউজ অ্যাঙ্গেল, মানে সে হচ্ছে স্থূল কোণ তৈরি করবে। অবটিউজ অ্যাঙ্গেল এর নাম হচ্ছে গামা 1 উইথ কে। কে ডিরেকশন তো উপরের দিকে আছে, তাহলে মধ্যবর্তী কোণ হবে কত? পাই মাইনাস গামা 1। তাহলে আমি বলতে পারি এই জায়গাতে এটা হচ্ছে সবার জন্য সূত্র। তাহলে এখানে আমার লোয়ার পোর্শনের জন্য ডিএক্স ডি এর ভ্যালু কত হবে? তার ভ্যালুটা হবে হচ্ছে পাই মাইনাস গামা 1 ইন্টু হচ্ছে কত বলতো, নিচের পোর্শনের নিচের সারফেসের জন্য পোর্শনের নাম কি দিয়েছিলাম? নাম হচ্ছে DS1। তাহলে এর ভ্যালু হচ্ছে এখানে DS1। ওকে, তাহলে এইখানে তার ভ্যালু কি দাঁড়াবে? এইখানে আমি এগুলো মুছে দিচ্ছি, এগুলো আমার লাগবে না। তাহলে এইখানে পরের লাইন কত হবে? পরের লাইন হবে হচ্ছে dx dy ইকুয়ালস টু cos পাই মাইনাস গামা 1। তো cos পাই মাইনাস গামা 1 এর ভ্যালু হচ্ছে মাইনাস cos গামা 1, মাইনাস cos গামা 1। ওকে, পাই এর জন্য কোনো চেঞ্জ হবে না, বাট সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে মাইনাস cos গামা 1, এখানে হচ্ছে DS1। তাহলে আমার এখানে ভ্যালু দরকার হচ্ছে cos গামা 1 এর ভ্যালু। কার ভ্যালু দরকার? ভ্যালু দরকার হচ্ছে cos গামা 1। তাহলে আমি কি বলতে পারি না যে cos গামা 1টা আমি কার মধ্যে নিব? এই যে আমার তো অ্যাকচুয়ালি কোনটা হয়েছিল কার মধ্যে? ওই যে ইটা 1, এই যে ইটা 1 এর সাথে আসলে কার কোণ হয়েছিল? কে এর, তাই না? ইটা 1 এর সাথে হচ্ছে কে এর মধ্যবর্তী। হ্যাঁ, ওকে। তাহলে আমি এটাকে জাস্ট সিমিলারলি বলতে পারি যে আচ্ছা এইটাকে এইভাবে থাকুক, এটা এইভাবে থাকুক, সমস্যা নেই, এটা এইভাবে থাকুক, আমি এটাকে এইভাবে রাখি, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। তাহলে cos পাই মাইনাস গামা 1 DS1 এটা এইভাবে থাক। আচ্ছা, তো আমার এখানে মধ্যবর্তী কোণটা কার?
এই দেখো ইটা ওয়ানের সাথে মধ্যবর্তী কোণটা কার? ইটা ওয়ানের সাথে মধ্যবর্তী কোণটা হচ্ছে পাই মাইনাস গামা ওয়ান। কার মধ্যবর্তী কোণ? কে এর। তাহলে তুমি ডট গুণন ফর্মুলা অনুযায়ী লেখো যে ইটা ওয়ান ইউনিট ভেক্টর ইন্টু হচ্ছে কে ক্যাপ ইকুয়ালস টু মডুলাস অফ ইটা ওয়ান মডুলাস অফ কে ক্যাপ। মধ্যবর্তী কোণটা কত বলতো? মধ্যবর্তী কোণ হচ্ছে কজ পাই মাইনাস গামা ওয়ান। ওকে, তাহলে ইটা ওয়ান কে ক্যাপ ইটা ওয়ান ক্যাপ কে ক্যাপ ইকুয়ালস টু কজ পাই মাইনাস গামা ওয়ান। এগুলোর তো ইউনিট ভেক্টর, এগুলো মান হয়ে যাবে 1 × 1, আর এখানে ভ্যালু হবে কত? ভ্যালু হবে সামনে চাই রাখি, সমস্যা নেই, এক লাইন বেশি লিখি, পাই মাইনাস গামা ওয়ান। তাহলে স্বাভাবিকভাবেই এখানে ইটা ইটা আর হচ্ছে কে ক্যাপ সামনে আসবে মাইনাস কজ গামা ওয়ান। তার মানে কজ গামা ওয়ান, মানে কজ গামা ওয়ানের মান আমি কি বলতে পারবো? আমি বলতে পারবো হচ্ছে কত? ইটা ওয়ান আর হচ্ছে কত? কে ওয়ান, তাই না? ওকে, বা মাইনাস কজ গামা ওয়ান। তার মানে এই যে এইটা আছে না, এই ইকুয়েশনটা, তার মানে এই ইকুয়েশনটা আমি বলতে পারবো কি এইটা মানে কত? ভালো করে খেয়াল করো, এইটা মানে কত? এটা মানে কিন্তু মাইনাস কজ গামা ওয়ান। দেখো পরের লাইনটা, আমি এইখান থেকে ওই যে মানে এটা এখন লিখলাম, এটা লেখার পরে লিখবা সুতরাং, সুতরাং তুমি এটা লিখবা যে সুতরাং এইটা, তাহলে এটা যদি লিখি তাহলে ডিএক্স ডিওয়াই, লাল কালি দিয়ে লিখি, লোয়ার পোর্শন লাল কালি দিয়ে লিখতেছি, লাল কালি দিয়ে লিখতেছি, যেহেতু আগেটা লাল কালি দিয়ে লিখছি এটা লাল কালি দিয়ে লিখি, যে এখান থেকে লিখলাম ধরো ডিএক্স ডিওয়াই ইকুয়ালস টু কত ছিল বলো তো? কজ কত ছিল বলো? কজ এইটা না, কজ পাই মাইনাস গামা ওয়ান মানে কত? পাই মাইনাস গামা ওয়ান মানে হচ্ছে মাইনাস কজ গামা ওয়ান, মাইনাস কজ গামা ওয়ান, এখানে হচ্ছে ডিএস ওয়ান। তাহলে বলো মাইনাস কজ গামা ওয়ান, এই মাইনাস কজ গামা ওয়ানের মান কত? এই যে ইটা ওয়ান আর হচ্ছে কে ক্যাপ, হ্যাঁ তাই না? ওকে, তাহলে হ্যাঁ ওকে, তো দেখো যে জায়গায় ছিলাম সেটা হচ্ছে এই জায়গাতে আমাদের কত আছে? মাইনাস কজ গামা ওয়ান, তাই না? মাইনাস কজ গামা ওয়ান। তো দেখো মাইনাস কজ গামা ওয়ানের ভ্যালুটা এখানে কত পাইছি? মাইনাস কজ গামা ওয়ানের ভ্যালু পাইছি হচ্ছে দেখো ইটা ওয়ান আর হচ্ছে কে ক্যাপ, হ্যাঁ। তাহলে আমি এখানে বলতে পারি যে ডিএক্স ডিওয়াই ইকুয়ালস টু এই যে মাইনাস কজ গামা ওয়ানের ভ্যালু হচ্ছে ইটা ওয়ান কে ক্যাপ, ইটা ওয়ান কে ক্যাপ, আর সাথে কত আছে? সাথে হচ্ছে ডিএস ওয়ান। তাহলে আমার এইটা হচ্ছে আমার সেকেন্ড মানে লোয়ার পোর্শনের জন্য এটা ভ্যালু, তাই না? ভ্যালু এটা হওয়ার কথা ছিল, বাট ইটস টোটালি রং। এইটা আসলে হবে না। কেন হবে না তার ব্যাখ্যা দিচ্ছি। আমি আবার বলতেছি, ভালো করে খেয়াল করো, এই যে আমার যে পোর্শনটা ছিল না, তুমি কি করছো? তুমি লোয়ার পার্ট নিয়ে কাজ করতেছো, তুমি আপার পার্টটা কিন্তু বাদ দিয়ে দিছো, মানে আপার পার্টের অংশটা বাদ। দেখো আমি আবার বলতেছি, আপার পার্টের অংশটা তুমি বাদ দিয়ে দাও, এই যে উপরের অংশটা বাদ দাও। তাহলে উপরের অংশটা যদি আমি কেটে ফেলি মানে সরাই দিই, আমি আবার বলতেছি আপার পার্টের অংশটা যদি আমি বাদ দিয়ে দিই, যদি আমি অংশটা যদি বাদ দিয়ে দিই, এই যে উপরের অংশ যদি বাদ দিয়ে দিই, তাহলে আমার এই যে লাল যে রেখাটা উপরের দিকে যে ডিরেকশনটা ছিল, ডিরেকশনটা থাকবে? ডিরেকশনটা থাকবে? ডিরেকশনটা থাকবে না। দেখো তুমি তো উপরের অংশটা বাদই দিয়ে দিছো, তোমার আছে এখন শুধু নিচের অংশটুকু, এই যে এইখান থেকে এই পর্যন্ত ডিরেকশনটা আছে, এইখান থেকে এই পর্যন্ত ডিরেকশনটা আছে। তাহলে উপরের অংশটা তুমি বাদ দিয়ে দিছো, মানে উপরেরটা কেটে ফেলছো রে ভাই। কেটে ফেললে উপরেরটা বাদ, মানে উপরের কে ডিরেকশনই আর নাই, তুমি নিচেরটা নিয়ে কাজ করতেছো। কাজ করতেছো কি নিয়ে? নিচেরটা নিয়ে। তাহলে তোমার নিচেরটা নিয়ে যদি আমি কাজ করি, তাহলে আমার এই ধরো ধরো এইখান থেকে ডিরেকশনটা দিকে উপর দিকে যদি কে যায়, তাহলে নিচের দিকে তো ডিরেকশনটার নাম দিলাম মনে করো কে ক্যাপ, দিলাম মনে করো কে ক্যাপ, হ্যাঁ ওকে, এই যে এখানে দেখলাম হচ্ছে কে ক্যাপ। তাহলে চিন্তা করো এই ইটা ওয়ান আর কে ক্যাপের মধ্যবর্তী কোনটা কত? গামা ওয়ান না? কত ছিল? গামা ওয়ান। তাহলে আমি এখানে ভ্যালুটা বের করে দেখাচ্ছি তোমাদেরকে, এটা এইটা এগুলো মুছে দিচ্ছি, থাক, এটা যে ভুল হয়েছে এটা আমি লিখে দিচ্ছি, ওকে, এই ভুলটা করা যাবে না। ওকে, তুমি লেখো যে সুতরাং সুতরাং এই যে ইটা ওয়ান আর কে ক্যাপের মধ্যবর্তী কোণ হচ্ছে গামা ওয়ান। তাহলে লিখো যে ইটা ওয়ান আর হচ্ছে কে ক্যাপ। তাহলে ইটা আর হচ্ছে কে ক্যাপ এর ম্যাগনিটিউড মধ্যবর্তী কোণ হচ্ছে কস গামা ওয়ান। তাহলে ইটা ওয়ান কে ক্যাপ এই দুটোর মান হচ্ছে 1 × 1 হচ্ছে কস গামা ওয়ান। তাহলে কস গামা ওয়ানের ভ্যালুটা অ্যাকচুয়ালি কত? কস গামা ওয়ানের ভ্যালু হচ্ছে ইটা ওয়ান কে ক্যাপ। এখন ঘটনাটা হচ্ছে তুমি তো নিবা হচ্ছে পুরো বলটার জন্য, তো পুরো বলটার জন্য মানে পুরো সিস্টেমটা কি জেড এক্সিসের ডিরেকশন নিচের দিকে না উপরের দিকে?
ডিরেকশন আবার বলো যে চিন্তা করো ডিরেকশন কি নিচের দিকে না উপরের দিকে? পুরো সিস্টেমটার জন্য তো ডিরেকশনটা আসলে উপরের দিকে। তো পুরো সিস্টেমটা যদি ডিরেকশনটা উপরের দিকে হয় তাহলে মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ হচ্ছে ইটা ওয়ানের সাথে এই কে ক্যাপের মানে ডিরেকশনটা উপর দিকে, তার মধ্যবর্তী কোণ হচ্ছে কত? পাই মাইনাস গামা ওয়ান। এই জন্য এখানে লিখবো পাই মাইনাস গামা ওয়ান। এই যে পাই মাইনাস গামা ওয়ান, এই পাই মাইনাস গামা ওয়ানের ভ্যালু কত? এই দেখো পাই মাইনাস গামা ওয়ানের ভ্যালু হচ্ছে, এটা রাখলাম, পাই মাইনাস গামা ওয়ানের ভ্যালু হচ্ছে ঠিক এই যে এইটা এই দেখো একটু লিখলাম যে এই যে ডিএক্স ডিওয়াই ইকুয়ালস টু হচ্ছে মাইনাস কজ, এই যে পাই মাইনাস গামা যে মাইনাস কজ গামা ওয়ান ইন্টু হচ্ছে ডিএস ওয়ান। আর কজ গামা ওয়ানের ভ্যালু হচ্ছে ইটা ওয়ান। এই দেখো কজ গামা ওয়ানের ভ্যালু হচ্ছে ডিএক্স ডিওয়াই ইকুয়ালস টু মাইনাস মাইনাস ইটা ওয়ান ইন্টু হচ্ছে কে ক্যাপ ইন্টু হচ্ছে ডি এস ওয়ান। তার মানে এখানে অ্যাকচুয়ালি জাস্ট একটা কি আসবে, একটা সামনে একটা মাইনাস আসবে। তা আমি আবারও জিনিস হচ্ছে লোয়ার পোর্শন, এই যে লোয়ার পোর্শন। ওকে, আমি আবারও জিনিসটা বোঝাচ্ছি শুরু থেকে, আমি একবার ডিটেলস ব্যাখ্যা দিছি, আমি আবারও জিনিসটা বোঝাচ্ছি। তুমি লোয়ার পোর্শনে, এই যে লোয়ার পোর্শনে, তুমি লোয়ার পোর্শনে একটা ইউনিট নর্মাল নিছো, ইউনিট নর্মাল, হ্যাঁ ইউনিট নর্মাল। তো লোয়ার পোর্শনে যখন তুমি ইউনিট নর্মাল নিছো, তোমার পুরো সিস্টেমটার জন্য ডিরেকশনটা কোন দিকে? ডিরেকশনটা হচ্ছে উপরের দিকে। মানে কে ক্যাপের সাথে এই ইটা ওয়ানের অ্যাকচুয়ালি মধ্যবর্তী কোণ হচ্ছে পাই মাইনাস গামা ওয়ান। পাই মাইনাস গামা ওয়ানের ফলে তার ভ্যালু হচ্ছে এইটা, ভ্যালু হচ্ছে এইটা, এতটুকু হচ্ছে তার ভ্যালু, এতটুকু হচ্ছে তার ভ্যালু, এই পর্যন্ত ভ্যালু। বাট আমি যখন নিচের পোর্শন নিয়ে কাজ করছি, তার মানে উপরেটা আমি কেটে ফেলছি, উপরেটা দরকার নাই। তো উপরেটা যখন কেটে ফেলছি তখন আমার উপরের দিকে আর কোনো ইউনিট ভেক্টরও নাই। ইউনিট ভেক্টর আছে কোন দিকে? নিচের দিকে, এই যে নিচের দিকে কে ক্যাপ। তার মানে ইটা ওয়ান আর কে ক্যাপের মধ্যবর্তী কোণ হচ্ছে এখানে কত? গামা ওয়ান। এই জন্য আমি বের করছি এই যে এই যে এই যে এই যে ইটা ওয়ান, এই ইটা ওয়ান আর কে ক্যাপের মধ্যবর্তী গামা ওয়ান। এখান থেকে ইটা ওয়ান আর কে ক্যাপের, ইটা ওয়ান আর কে ক্যাপের আমার এই যে ডট গুণের ফলাফল হচ্ছে শুধুমাত্র কস গামা ওয়ান, শুধুমাত্র কত? কস গামা ওয়ান। তাই এইখানে আমি কস গামা ওয়ান এমন বসাই দিছি মাইনাস ইটা ওয়ান ইন্টু হচ্ছে কে ক্যাপ ডিএস ডিএস ডিএস, এখানে হচ্ছে ডিএস ওয়ান, ডিএস ওয়ান। কেমন? এইটা হচ্ছে এই জায়গার সবচাইতে ক্রিটিক্যাল পয়েন্ট। হ্যাঁ, মাইনাস, এখানে সামনে একটা মাইনাস হবে, হ্যাঁ যে মাইনাস হবে, বুঝছো তো নাকি? তো মূল মূল কথাটা আসলে বারবার বললেও কোনো লাভ নাই, তুমি যদি না না ফিল করো তাহলে আসলে বোঝানো যাবে না। কারণ পুরো সিস্টেমটার জন্য দায়ী হচ্ছে জেড, জেডের ডিরেকশনটা একবার উপরের দিকে। লোয়ার পোর্শনের জন্য, লোয়ার পার্টের জন্য আমার ইটা ওয়ান, আর এই দিকে ডিরেকশনটা হচ্ছে কে ক্যাপ, মধ্যবর্তী কোণ গামা ওয়ান। বাট এই গামা ওয়ান আমার হিসাব করলে হবে না, আমার হিসাব করতে হবে পাই মাইনাস গামা ওয়ান, কারণ আমার টোটাল ডিরেকশনটা আবার এইদিকে। তো ফাইনালি এই ডিএক্স ডিওয়াই এর মান লোয়ার পোর্শনের জন্য হচ্ছে মাইনাস ইটা ওয়ান কে ক্যাপ ইন্টু হচ্ছে ডিএস ওয়ান। এখন আমি এই ভ্যালুগুলো, এই যে এই ভ্যালুগুলো ফাইনালি দুটা পোর্শনের জন্য আমি ভ্যালু বের করে রাখছি। এই ভ্যালুগুলো হচ্ছে আমি এই ইকুয়েশনে বসাবো। ওকে, এই ইকুয়েশনে বসাবো। আচ্ছা, আর আরও একবার তোমাদেরকে জাস্ট যেহেতু কনফিউশনগুলো ক্লিয়ার করতেছি, আরও একবার তোমাদের এইটার ব্যাখ্যাটা আরও একবার দিয়ে দিচ্ছি। এটা কেন এমন হচ্ছে আবার দিচ্ছি, আবার বলতেছি। এটা নিয়ে তোমরা বারবার ভুল করো। ডিরেকশন যদি আমার এইদিকে যদি একটা ভেক্টর হয়, হ্যাঁ, আর এটা যদি এক্স এক্সিস হয়, মনে করো এই এক্সিস বরাবর তার ইউনিট ভেক্টর হচ্ছে আই ক্যাপ, তাহলে এফ এর সাথে তুমি আই এর জাস্ট এটা ডট গুণন করো। ডট গুণন করলে এখানে হচ্ছে এফ এর মান ম্যাগনিটিউড আই ক্যাপ, আর হচ্ছে এখানে মধ্যবর্তী কোণ যদি হয় থিটা, তাহলে এখানে হচ্ছে কস থিটা, তাই না? তাহলে এর মান হচ্ছে এফ, আর এর মান হচ্ছে ওয়ান, কারণ ইউনিট ভেক্টর, এর ভ্যালু হচ্ছে কস থিটা। কেমন? তাহলে এখানে এফ ডট আই ক্যাপ, হ্যাঁ, মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর তার, এক্স অক্ষ বরাবর অ্যাকচুয়ালি তার, এক্স অক্ষ বরাবর অ্যাকচুয়ালি তার অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ হচ্ছে এতটুকু, এই এতটুকু এতটুকু, এফ এফ ভেক্টর ইন্টু আই, আই ক্যাপ। আই ক্যাপ মানে হচ্ছে এই এক্স অক্ষ বরাবর তার লম্ব অভিক্ষেপ কতটুকু পড়ছে, কতটুকু পড়ছে, সেটা হচ্ছে এফ কস থিটা। কতটুকু পড়ছে? এফ কস থিটা। ঠিক সিমিলারলি আমি এফ এর পরিবর্তে যদি বলতাম যে এইটার নাম হচ্ছে ডিএস, কি বলতাম? ডিএস। আর ডিএস এর লম্ব অভিক্ষেপ পড়ছে এই লাল কালারের অংশটার নাম দিলাম হচ্ছে ডিএক্স ডিওয়াই। কি নাম দিলাম? ডিএক্স ডিওয়াই। এই যে এই লাল কালার অংশের নাম দিলাম হচ্ছে ডিএক্স ডিওয়াই। ওকে, তাহলে আমার ডিএস এর ভ্যালু কত? তাহলে আমার এই যে এই ডিএক্স, এটা হচ্ছে লম্ব অভিক্ষেপ, তাহলে এফ ইন্টু আই ক্যাপের জায়গায় লিখলাম মনে করো ডিএক্স ডিওয়াই ইকুয়ালস টু হচ্ছে ডিএস, হ্যাঁ, ডিএস কস থিটা, বা হচ্ছে এই যে লিখলাম ডিএস কস থিটা, বা কস থিটা ডিএস, একই কথা, কস থিটা ডিএস। এটা হচ্ছে অ্যাকচুয়াল কাহিনী। তো এইটা নিয়েই আসলে সবচেয়ে বেশি কনফিউশন সমস্যা হয়, এটাই বুঝাই দিলাম। নেক্সট পরেরটা আর কথা বলবো না, এবার সরাসরি আমি চলে যাবো হচ্ছে এই ইকুয়েশনে ভ্যালুগুলো বসাই দিচ্ছি। ওকে, তাহলে এখানে বলো, এইখানে আচ্ছা, এখানে আমার কত সারফেস ইন্টিগ্রাল অফ আর। আচ্ছা, চিন্তা করো তো এই ডিএক্স ডিওয়াই এর পরিবর্তে আমি কি বলতে পারি?
dx dy, এই যে এইটা, এই ডিএসটা কি ছিল আমার আপার পোর্শনের জন্য ছিল না, তাহলে আপার পোর্শন, এটা হচ্ছে আপার পোর্শন ফাংশন অফ 2, উপরেটা হচ্ছে ফাংশন অফ 2, তো ফাংশন অফ 2 এর জন্য আমি বলতে পারি হচ্ছে এইটা। তাহলে এখানে লিখো যে এই যে এই জায়গাতে, হ্যাঁ ওকে, তাহলে এই জায়গাতে আমি বলতে পারি হচ্ছে A3, আচ্ছা ওকে, চোখে মনে হয় মার্কারের কালি গেছে, হ্যাঁ ঠিক আছে ওকে। তো এখানে A3 তাই না, তো A3 এর জায়গায় A3টা রাখলাম, A3টা রাখলাম। যেহেতু A3টা x এবং f2 এর ফাংশন, f2 মানে দিয়ে আসলে বুঝতেছি উপরের পার্ট হচ্ছে ds2, তো ds2 এর জন্য আমার কত আসবে, ইটা 2 আর হচ্ছে k ক্যাপ, লিখো ইটা 2 আর হচ্ছে কত k ক্যাপ, তাই না ওকে। আর এখানে dx dy এর পরিবর্তে, এই যে dx dy এর পরিবর্তে আসবে হচ্ছে এখানে কত ds2, তাহলে আমি dx dy এর জন্য লিখলাম হচ্ছে সারফেস ইন্টিগ্রাল r, বাট এখন আমার এটা সারফেস হয়ে গেছে কত s2 সারফেস না, এই জন্য এখানে লিখবো হচ্ছে s2 সারফেস, ক্লিয়ার। এরপরে এখানে মাইনাস জায়গায় মাইনাস থাক, এখানে বুঝতেছি যে এখানে আর আসলে চেঞ্জ হয়ে S1 হয়ে যাবে, হ্যাঁ। তাহলে আমি এখানে বলতে পারি যে এটা হচ্ছে আমাদের S1 কেমন, A3 এখানে হচ্ছে যেহেতু F1 মানে হচ্ছে কোন ফাংশন, F1 মানে হচ্ছে নিচের পোর্শন, এই যে F1 হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের নিচের পার্ট, এই যে নিচের পোর্শনটা, নিচের পোর্শনের জন্য আমার সারফেস কতটুকু কভার করতাম, ds1, লিখো এই যে মাইনাস ইটা 1, এই যে ইটা 1 ইন্টু হচ্ছে কে ক্যাপ, আর এখানে হচ্ছে কত ds1, ওকে ds1। আচ্ছা তাহলে এবার মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, তো লিখো s2 এখানে হচ্ছে a3 ইটা 2 ডট কে ক্যাপ ইন্টু ds2, মাইনাস মাইনাসে প্লাস, ওকে s1, আর এখানে হচ্ছে a3 ইটা 1 ইন্টু হচ্ছে কে ক্যাপ, আর হচ্ছে এখানে ds1। তো সারফেস তো আমার দুইটা সারফেস না, একটা হচ্ছে নিচের সারফেস s1, এটা হচ্ছে উপরের সারফেস s2, তাহলে s1 এবং s2 দুইটা যদি যোগ করে দিই তাহলে আমি পাওয়া যাবে হচ্ছে টোটাল সারফেস, টোটালি পুরো সারফেসটা পাওয়া যাচ্ছে, এই যে পুরো সারফেসটা পাওয়া যাচ্ছে কোন প্লেনের জন্য, xy প্লেনের জন্য, ওকে। তাহলে আমি এখানে বলতে পারি যে a3 কেমন a3, আর এখানে এই যে এখানে এখন এই যে ইটা 1 আর ইটা 2, তো ইটা 1 আর ইটা 2 নিছিলাম কার জন্য, ইটা 1 নিছিলাম নিচের ফাংশনের জন্য আউটওয়ার্ড, হ্যাঁ, আর ইটা 2 নিছিলাম কি উপরের ফাংশনের জন্য আউটওয়ার্ড নরমাল ভেক্টর, তাহলে দুইটা মিলে আমি একটা লিখতে পারি শুধু ইটা কেমন। আর এখানে কত বলতো, এখানে হচ্ছে কে ক্যাপ, আর এখানে হচ্ছে ds, কারণ ds2 আর ds1 দুইটা মিলে আমার কোন সারফেসটা কভার করে ফেলছে, হচ্ছে ds সারফেস কভার করে ফেলছে। তাহলে আমি এইটার পরিবর্তে, এই যে এইটার পুরোটার পরিবর্তে জানি এটা লিখতে পারি ডিরেক্ট, তাহলে এইটা পুরোটা বসাই দিচ্ছি। আচ্ছা তাহলে যদি বসাই দিই তাহলে এখানে লিখতে পারি যে সারফেস ইন্টিগ্রাল, সারফেস এখানে হচ্ছে a3, এখানে হচ্ছে ইটা আর হচ্ছে কত কে ক্যাপ, আর এখানে হচ্ছে কত ds, ওকে। আচ্ছা তো এই পার্টটুকু মুছে দিচ্ছি, এগুলো আর লেখার দরকার নেই, ds আপার পোর্শন লোয়ার পোর্শন এটাও হয়ে গেছে, এটার আর প্রয়োজন নাই, কেমন ওকে। তো দেখো এইটা এই পর্যন্ত আমরা এর আগে প্রুফ করেছি। এখন ধরো তোমার মন চাচ্ছে যে তুমি এটাকে জেড এক্সিসের উপর, আমি আবার বলতেছি জেড এক্সিসের উপরে তুমি টর্চটা না ধরে, কারণ জেড এক্সিসের উপরে টর্চ ধরলে এই উপরের পোর্শনটার ছায়া পড়বে এক্স ওয়াই প্লেনে। তোমার এখন মন চাচ্ছে যে না তুমি এই কাজ করবা না, তুমি কাজ করবা কি, তুমি সিমিলারলি বাই প্রজেক্টিং অন এক্স জেড প্লেন, মানে তুমি এক্স এবং জেড প্লেনে, এই প্লেনে তুমি সারফেসের মান চাচ্ছ, তাহলে তুমি টর্চটা ধরবে এই পাশে টর্চ ধরবা, তো এই পাশে টর্চ ধরলে এবার এইটার সারফেসের এরিয়াটা পড়বে এইখানে, এই যে এইখানে পড়বে, এই এক্স জেড প্লেনে পড়বে। তো এক্স জেড প্লেনে পড়লে জাস্ট সিমিলারলি আমি লিখবো, দেখো যখন আমি এক্স ওয়াই প্লেনে ফেলছিলাম জেড এক্সিস থেকে, তো জেড এক্সিসের জন্য আমার ইউনিট ভেক্টর কত কাজ করে, কে ক্যাপ, তার মানে a3 ইটা কে ক্যাপ, তাই না। এখন আমি কোনটাতে ফেলবো, এক্স জেডে ফেলবো, এক্স জেড। তো এক্স জেডে যদি ফেলি তাহলে আমি টর্চ ধরবো কোন জায়গা থেকে, ওয়াই থেকে টর্চ ধরবো, তাহলে ওয়াই থেকে টর্চ ধরলে ওয়াই থেকে যদি আলো ফেলি তাহলে ওয়াই এর জন্য আমার প্রদর্শন ভেক্টর যদি এ হয়, তাহলে প্রদর্শন ভেক্টরে কোন ইউনিটটা কাজ করবে, এইটু অংশটা কাজ করবে, এই যে লিখলাম এইটুকু ডিফারেন্সিয়েট করতে হবে কার রেসপেক্টে, ওয়াই রেসপেক্ট, কারণ আমি ওয়াই থেকে এখান থেকে টর্চটা ফেলতেছি, তাহলে ওয়াই এর জন্য আমার ইউনিট ভেক্টর কোনটা কাজ করবে, সেটা হচ্ছে জে ক্যাপ, বাকি সব সেম, দেখো জে
আর হচ্ছে এখানে ডিএস। সিমিলারলি তুমি যদি চিন্তা করো আমি ওয়াইজেড প্লেনে ফেলবো, মানে ওয়াইজেড মানে এখানে ফেলবো, এখানে, তাহলে এইখানে যদি ফেলতে চাও, তাহলে তোমার কি করতে হবে, তাহলে তোমার এইখান থেকে, হ্যাঁ, ওয়াইজেড প্লেনে ফেলতে চাইলে তোমার এই টর্চ ধরতে হবে কোন পাশে, ছবিটাতে এই দিকে নিয়ে আসতে হবে। তাহলে এই দিকে নিয়ে এসে এখান থেকে এই দিক থেকে টর্চ ধরতে হবে, এই যে ছবিটা তোমার এই পাশ থেকে এই পাশে নিয়ে আসতে হবে, বুঝতে পারলাম? ওকে, বা এইখানে রাখলেও হবে, আসলে 3 ডাইমেনশন তো এটা আসলে বোঝানো যাচ্ছে না, 3 ডাইমেনশনে তো আসলে এটা তো আসলে ছবিটা দেখতে না, এটা 2 ডাইমেনশনে মনে হচ্ছে। বাট তুমি যদি ছবিটাকে এই পাশে নিয়ে আসো, এই পাশে না, তুমি যদি এই পাশ থেকে বা তুমি যদি এই এক্স প্লেন থেকেও তুমি যদি এখানে রেখে তুমি যদি এই এক্স প্লেন থেকেও টর্চ ধরো এই অ্যাঙ্গেল বরাবর, তাও তুমি কাজ করতে পারবা। এই দেখো, মানে এখানে ছবিটা রাখছো নো প্রবলেম, রেখে তুমি যদি এই এক্স এক্সিস বরাবর এই দিকে কাজ করো, মানে তোমার সব অ্যাঙ্গেলগুলো এই বরাবর নিতে হবে, এই কোনাকুনি, যা কত কঠিন যাচ্ছি না। তো মোটামুটি প্রজেক্টিং অন ওয়াইজেড প্লেনে যদি তুমি রাখো, তাহলে তোমার কাজ করতে হবে এক্স প্লেন থেকে কাজ করতে হবে, যে এক্স ডিরেকশন বরাবর কাজ করতে হবে, এই ডিরেকশন বরাবর। তো এক্স ডিরেকশন বরাবর আমার পজিশন ভেক্টর এর কোন ইউনিটটা কাজ করবে, A1, আর এক্স এর জন্য ইউনিট ভেক্টর হচ্ছে i ক্যাপ। ওকে, এখন তুমি জাস্ট সবগুলো যোগ করে দিবা, মানে প্রত্যেকটা তুমি যোগ করে দিবা। তো যদি যোগ করে দিই, তাহলে এইটা এবং এইটা সবগুলো যোগ করে দিচ্ছি মনে করো, হ্যাঁ। ওকে, অ্যাডিং অল অফ দিস, সবগুলাকে যোগ করে দিচ্ছি। এগুলার যদি যোগ করে দিই, যোগ করলে সবগুলোর মধ্যে কি আছে, এই দেখো ভলিউম ইন্টিগ্রেশনের সিম্বলটা আছে সবগুলোর মধ্যে। তারপরে এটা আমি কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে কত হবে, ডেল A1 ডেল এক্স প্লাস হচ্ছে ডেল A2, এই দেখো ডেল A2 ডেল ওয়াই প্লাস হচ্ছে কত, ডেল A3 ডেল জেড, এখানে কত dx dy dz ইকুয়ালস টু, হ্যাঁ, প্রত্যেকটার মধ্যে সারফেস ইন্টিগ্রাল আছে, তাহলে সারফেস ইন্টিগ্রালের সিম্বলটা এখানে সবার মধ্যে আমি কমন নিয়ে নিচ্ছি। এখানে আছে কত, এখানে কি কমন আছে দেখো তো, A3, আচ্ছা A1i, প্রথমে A1i দেখো, তাহলে A1i ক্যাপ প্লাস হচ্ছে এখানে কত A2j ক্যাপ, প্লাস হচ্ছে কত A3k ক্যাপ। ওকে, আচ্ছা, সবার মধ্যে কমন আছে কি, সবার মধ্যে কমন আছে হচ্ছে ইউনিট নরমাল ইটা। ওকে, ইউনিট নরমাল ইটা, আর এখানে হচ্ছে ডিএস। ওকে, বাস এখন হচ্ছে যে আমরা ফাইনালি প্রুফের লাইনটা লিখবো। প্রুফের লাইন সেটা হচ্ছে কি, আমরা এইটার ভ্যালু জানি, এটা হচ্ছে ন্যাবলার সাথে কি, ন্যাবলার সাথে এর ডট গুণন, তাই না? তাহলে আমি বলতে পারি যে এখানে ভলিউম ইন্টিগ্রাল এটা পুরোটা হচ্ছে অ্যাকচুয়ালি ন্যাবলার সাথে এর ডট গুণন, কেমন? আর এইটার মানে কি, এটা মানে হচ্ছে ডিভি, হ্যাঁ। ওকে, ইকুয়ালস টু, এখানে এটা হচ্ছে সারফেস ইন্টিগ্রাল, আর এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে আমাদের এই পজিশন ভেক্টর অফ এ, তাহলে এ পজিশন ভেক্টর, আর এটা হচ্ছে আমাদের কত, ইটা হচ্ছে আমাদের আউটওয়ার্ড ইউনিট নরমাল, আর এখানে হচ্ছে আমাদের ডিএস। আচ্ছা, এখন এটা তো ইউনিট নরমাল, তাই না? তো ইউনিট নরমালের মান অনেক সময় ইউনিট নরমালের মান আসলে অ্যাকচুয়ালি কত, 1। তো এটা পরিবর্তে তুমি 1ও লিখতে পারো, তাহলে সরাসরি লিখতে পারি সারফেস ইন্টিগ্রাল এ, আর হচ্ছে এখানে ডিএস। অনেক সময় এটাও লিখতে পারো, তোমার ইচ্ছা, বাট তুমি এই দুটো লিখলেই মোর দেন এনাফ। তো অ্যাকচুয়ালি থিওরিটা বেশ টাফই, এটার মধ্যে অনেক প্যাচ আমি চেষ্টা করেছি সবগুলোই আসলে পুরোটাই কভার করে দেওয়ার জন্য, ঠিক আছে? কতটা গুছিয়ে ক্লাস দিতে পেরেছি আমি জানি না, তোমরা কমেন্ট বক্সে জানাবে, প্রয়োজনে আবার ক্লাস দিব, কোনো সমস্যা নেই, হ্যাঁ। তো প্রতিটা পার্ট তোমরা বারবার করে দেখবা, বারবার করে নোট করবা, কোনো প্রবলেম হলে হ্যাঁ আমাকে কমেন্টস বক্সে অথবা হোয়াটসঅ্যাপে জানাবে, প্রয়োজনে আমি আবার ক্লাস দিব, হ্যাঁ। ওকে, তো আজকে এতটুকু থাকলো, ইনশাল্লাহ দেখা হবে পরের থিওরিটা আসবে হচ্ছে স্টোকসের থিওরেম, ইনশাল্লাহ দেখা হবে, কেমন দিল্লা।